দেখেন বিসিএস এ হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ বলেন, ইন্টারন্যাশনাল বলেন, তারপরে বাংলা বলেন, ইভেন বাংলার এসে গুলো দেখেন না। আমরা যারা প্রিপারেশন নিতাম আর কি আগে, বাংলার জন্য ধরেন ৩-৪টা আপনার ওই আহ, বই পড়তাম। ৩-৪টা বই থেকে আমরা হচ্ছে ৫টা বা 10টার মতো রচনা সিলেক্ট করতাম, যে 10টা রচনা সিলেক্ট করে এরপরে ধরেন হচ্ছে 10টা রচনায় আমি কি করতাম, নোট করে চলে যেতাম পরীক্ষা হলে, মোটামুটি কমন চলে আসতো। এইভাবেই তো আমরা প্রিপারেশন নিয়ে আসছি, ঠিক না? আপনাদের মধ্যে অনেক হয়তো বিজ্ঞান দেওয়া আছে বা আপনার প্রিপারেশন নিচ্ছেন আর কি। কিন্তু আপনি যদি 45 থেকে দেখেন, 45 এর রচনা আসছে কি ভাই? 45 এর রচনা আসছে ইন্টারনেট। এখন বলেন বিসিএস এর মতো কোনো একটা আপনার হাই ভোল্টেজ পরীক্ষা একটা ইন্টারনেট রচনা মুখস্থ করে যাবে? তা সম্ভব না। তার মানে রচনা পড়ে কাজে আসে না। 46এও এই টাইপের কিছু একটা আসছে, আমার ঠিক এক্সাক্ট মনে আসতেছে না কি আসছে। 47-এ কি আসছে ভাই? সাহিত্য ও তারুণ্য। মানে এইটা তো রচনা। আপনাকে যদি আমি 1 সপ্তাহ দিই, আপনি কোথাও খুঁজে পাবেন না বইয়ের মধ্যে। আপনাকে অবশ্যই কি করা লাগবে, ওই চ্যাট জিপিটি ঘাইটা ঘুইটা কিছু একটা বাই করতে হবে, ঠিক না? বা নিজেকে অনেক স্ট্রাগল করতে হবে। এখন হুট করে যখন আপনি পরীক্ষা হলে পায়ে গেছেন যে ভাই এটা আসছে কি তারুণ্য রচনা, তারুণ্য সাহিত্য তারুণ্য রচনার মধ্যে আপনি কি লিখবেন? ঠিক আছে? মানে আপনি টোটালি পাজল হয়ে যাবেন। এখন আমরা যারা ধরেন হচ্ছে সাহিত্য কেন্দ্রিক মানুষ, বইটি লিখি। মানে আমার একটা কবিতার বই আছে আর কি, 2018 সালে বের হয়েছে। তাহলে এখন প্রায় 7 বছর হচ্ছে। আশা করি নেক্সট বইটা আগের বছর আমি বের করবো। তো আমরা ধরেন আগে থেকে একটু সাহিত্য বেস্ট পড়াশোনা করতাম দেখে আমরা হয়তো মনে আজকে লিখে আসতে পারছি। অনেকের মাথায় ভাই কিছুই আসে না, প্যাটার্নই ঠিক করতে পারা নাই। মানে আপনি লিখবেন, লিখার একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে না, ফোকাস লাগে, ফ্রেমওয়ার্কটা ঠিক করতে পারা নাই। ঠিক আছে? তো দেখেন এবার আমি, এবার দেখলাম রচনার কথা, এবার ধরেন হচ্ছে আপনার এই যে ধরেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কথা আসে, আমি কোশ্চেন অ্যানালিসিস করি কেমন। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি আমরা প্রশ্ন দেখি আর কি, এখানে আসতে হচ্ছে আপনার আপনার হচ্ছে ধরুন 1 নম্বরটা বাদই দিলাম আমি, মুক্তিযুদ্ধ নিয়ে এবার একটু ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন আসছে, এটা আমি বাদ দিচ্ছি, ঠিক আছে? যেমন 2 নম্বরটা দেখেন, যে চিন্তা বিবেক বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কিত বাংলাদেশের সাংবিধানিক বিধান এবং এই সকল অর্জনে বিগত 54 বছরের নাগরিক অভিজ্ঞতা বিশ্লেষণ করুন। মানে ইটস টু টাফ। আপনি যদি কোশ্চেনটা একবার জাজ করেন, মানে এইটা আসলে ঠিক 20 নম্বরে লেখা আপনি 10, 20, 25 পেজে লেখা শেষ করতে পারবেন না। মানে শেষ করতে পারবেন না এই সেন্সে বলতেছি যে মানে আপনি এটা লিখতে হলে আপনাকে পুরো 54 বছরের একটা নাগরিক অভিজ্ঞতা বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে? এটা আপনি আর ভাবতে হবে আপনাকে। আপনাকে হচ্ছে 54 বছরের প্রতিটা সাল সম্পর্কে, কার শাসন আমলে কি অবস্থা ছিল, অ্যাকচুয়ালি সেটা থিঙ্ক করতে হবে, সেটা লিখতে হবে। এটা লিখতে ভাই আপনার প্রচুর টাইম চলে যাবে। লিটারেলি ইটস টাফ। আসলে এটা অনেক টাফ। ওকে। তো এখন দেখেন, আপনি যখন এটা লিখতে যাবেন তখন আপনাকে এটা কিন্তু, এটাই কিন্তু একটা ফোকাস, মানে এটা ইটসেলফ এ ফোকাস। এটা নিয়ে রচনাও আসতে পারতো না, যে বিগত 54 বছর নাগরিক অভিজ্ঞতা সম্পর্কে একটা ফোকাস রাইটিং লিখুন। দেখছেন, এটা আসলে আপনি কোনো বই জীবনও পাবেন না, সম্ভব না, এটা পাওয়া সম্ভব না। এগুলা ডিসকাশন থেকে, আপনার এতদিনের যে পড়ার অভিজ্ঞতা থেকে, অন্য কোনো বই পড়ছেন কিনা সেই সব জায়গা থেকে হচ্ছে আপনি সহজে রিলেট করতে পারবেন এখানে। ঠিক আছে? এরপরে 3 নম্বরটা যদি আপনি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মূল বৈশিষ্ট্য সময় বিশ্লেষণ করুন। এখন দেখেন, রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছে, এটা মূল বৈশিষ্ট্য লিখতে বলছে। ওকে, এইখানে এটাও ভাই দেখেন টোটালি আউট অফ কনটেক্সটে প্রশ্ন আসছে। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির আদর্শ থেকে বর্তমান রাজনৈতিক সংস্কৃতির বিচ্যুতিগুলো চিহ্নিত করুন এবং এই সকল বিচ্যুতি দূর করার জন্য আপনার সুপারিশ প্রস্তাব করুন। এইটাও কিন্তু একটা টাফ। ঠিক আছে? যে আপনার হচ্ছে কি দেখেন, একটা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক আদর্শ থাকে, মানে একটা 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 ভালো অবস্থা থাকে আর কি, যেটা হচ্ছে আমার জন্য আইডিয়াল, যেটাকে আমি ফলো করব। ওইটার সাথে বর্তমানে কি বিচ্যুতি হচ্ছে সেটা জিজ্ঞেস করছে আমাকে। ঠিক আছে? এবং হচ্ছে চিহ্নিত করতে বলছে এবং দূর করবেন কিভাবে, সুপারিশ লিখতে বলছে। এইটা এই সলো আপনি 3 নম্বরটা নিয়ে ভাবতেও আপনার 30 মিনিট চলে যাবে। ঠিক আছে? ভেবে লিখতে। এরপর দেখেন আপনার 4-এ আসছে যে 70-এর দশকে বাংলাদেশ এবং 2025 সালের নারী শ্রম পরিচয়, নগরায়ণ, ভাষা, তথ্য প্রযুক্তি ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আর্থসামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করেছে। আপনাদের মধ্যে এখানে তো রিটেন দিচ্ছেন, শুভ ভাই আছে রিটেন দিচ্ছেন, বা আর কাউকে আমার তো খেয়াল নাই। আপনারা দেখেন যখন আপনারা কেমন পরীক্ষা দিচ্ছেন জানি না, তো 47 রিটেনের আগে তো ধরেন আমি জব পেয়ে গেছি। তো আমার অত মানে প্রেশার কাজ করে নাই, আমি ভালো লিখতেছি খারাপ লিখতেছি আমি লিখিও নাই। ঠিক
ঠিক আছে, ফাইজলিমি করতে পরীক্ষা দিচ্ছে। আপনারা যারা ক্যাডার হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন, আপনি যখন ভালো পরীক্ষার চাপ নিয়ে যখন এই টাইপের কোশ্চেন পাবেন, এটা অনেক টাফ একটা কোশ্চেন। এখন আপনারা তো ধরেন আমার অনেক এই শুরু তো আমার ব্যাচে ছিলেন, আপনাদেরকে আমি অনেক মোটিভেট করছি, এটা কোনো কোশ্চেনই না, লেখা দিবেন হ্যাঁ দেন, ঠিক আছে। এখন তখন তো আসলে এটা না বলে উপায় ছিল না, কারণ আপনি একটা পরীক্ষা টাফ দেখে তো আপনার বাকি সব পরীক্ষা খারাপ হয়ে যাবে, ঠিক না? আপনাকে মোটিভেট করা মানে উচিত, বা সেটা একমাত্র কাজ ছিল। এখন তো একটা নিউট্রাল যদি থিঙ্কিং করেন, একটু ভাবেন, যদি যদি দেখেন এই বেরোচ্ছে, ঠিক আছে, ভেবে যদি দেখেন যে কোশ্চেনটা আসলেই কত টাফ ছিল, প্রচুর টাফ ছিল। আপনি এই ডিটেইলে এই 4টা কোশ্চেন লিখতেই কিন্তু আপনার 2 ঘন্টা চলে যাওয়ার কথা আর কি। এবার দেখেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী, আচ্ছা এই কোশ্চেনটা দেখেন, 70-এর দশকে বাংলাদেশ এবং 2025 এর বাংলাদেশের নারী শ্রম পরিচয়, ঠিক আছে। তাহলে নারী শ্রম পরিচয়টা হচ্ছে আমি সহজে পিক করতে পারি, ঠিক না? আমরা কিছু ডেটা করছিলাম, মনে আছে কিনা, যে 1974 সালে বাংলাদেশে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ কত পার্সেন্ট ছিল? সবাই মনে আছে? কারো মনে আছে? কেউ নাই? এই নিয়ে আপু বলেন, 74-এর শ্রম আয়ের মধ্যে শ্রমশক্তি কত পার্সেন্ট ছিল? ভুলে গেলে হবে? আবার রিটার্ন দিবেন না? 50 রিটার্ন 4 মাস 3 মাস পরে। 74 সালে ছিল 4%, ঠিক আছে। 74 সালে নারী শ্রমবাজারে নারী অংশগ্রহণ ছিল 4% অ্যাকর্ডিং টু আইএলও। আর আপনার 2023 সালে ছিল হচ্ছে 42.7%। মনে নাই কি? এত দ্রুত ভুলে গেলে হবে? পরে তো মনে আছে, ঠিক আছে, আগে তো মনে নেই। একটু মনে রাখতে হবে, কারণ কি আপনি 2 মাস পরে রিটার্ন কিন্তু আপনার, আপনি ধরে নিবেন যে ভাই আমি 40-50 ক্র্যাক করবোই পেলে, সো তাহলে আপনার 2 মাস 3 মাস পরেই রিটার্ন। সো একই পড়া বারবার পড়তে গেলে আপনি পিছিয়ে যাবেন, ঠিক আছে। একবার পড়বেন, সব বিশেষ দেবেন। তাহলে দেখেন নারী শ্রম পরিচয় আমি একটা ডেটা পেয়ে গেছি, যে নারী অংশগ্রহণ বাড়ছে, সেক্টরও তো বাড়ছে, ঠিক না? আগে ছিল হচ্ছে মূলত হচ্ছে এগ্রিকালচার বেসড, ইট ভাঙতো, তখন বাংলাদেশে হচ্ছে প্রচুর ডেভেলপমেন্ট, আমাদের মুক্তিযুদ্ধে ব্রিজ কালভার্ট বিল্ডিং সব ধসে পড়ছে, রাস্তাঘাট ধ্বংস হয়েছে, ঠিক আছে। আমাদের প্রচুর কি ইনফ্রাস্ট্রাকচারাল পরিবর্তন লাগছে, ডেভেলপমেন্ট লাগছে। সেই জন্য আমার ইট নারীরা মূলত কাজ করতে কি, আপনি ছবি দেখেন না আগে, ওই যে সালমান শাহ কিংবা হচ্ছে আপনার ওরা ওই যে আলমগীর, ঠিক আছে, তো ওদের দেখা যায় তো রাস্তার মধ্যে ইট ভাঙতেছে না, ববিতার ইট ভেঙে বড় লোক হয়েছে না, মনে নেই? ববিতা মূলত ববিতা না, কি জানো ওই যে সেলাই মেশিন, আমি ঠিক ভুলে গেছি নাম কি জানো না, বানান নাকি ভাই? সাবানা? শাবানা, ইয়েস শিওর ভাই। এই শাবানা হচ্ছে সেলাই মেশিন করে হচ্ছে বড়লোক হইতো, আর কে যেন হচ্ছে ইট ভেঙে বড়লোক হইতো আর কি। এগুলো ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ওই লাইফ স্টাইলটা এরকম ছিল। বাট বর্তমানে নারীদের সবচেয়ে বড় কর্মসংস্থান হচ্ছে কোথায় ভাই? গার্মেন্টস সেক্টরে। আমাদের এগ্রিকালচার সেক্টরে বর্তমানে 71% নারী কাজ করে। তারপর আমাদের 80% মতো নারী কাজ করে হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরে, এবং 80% মোট, এটা কিন্তু মোট শ্রমিকের 80%, মোট নারীর না, ঠিক আছে। এরপর 80 থেকে 85% কাজ করে নারী কাজ করতেছে কোথায়? আমার টি সেক্টরে, চা শিল্পে, ঠিক আছে। এরপরে 5 লাখের উপরে নারী কাজ করতেছে হচ্ছে আমাদের কি শিল্পে বলেন তো? চামড়া শিল্পে, চামড়া। তাহলে আপনি হচ্ছেন এই যে শ্রম পরিচয় আমি দিতে পারলাম, ঠিক আছে। এবার নগরায়ণ বলেন, নগরায়ণের মাত্রা বাড়ছে, ভাষা তথ্য প্রযুক্তির ব্যবহার, বর্তমানে হচ্ছে আমরা হচ্ছে কত 37%-এর মতো মানুষ হচ্ছে কি মোবাইল ব্যবহার করি, ঠিক না? তাহলে দেখেন এই যে আপনি, এটাও কিন্তু ভাই একটু লেখা টাফ, অত ইজি ব্যাপার না। এরপর দেখেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক রক্ষা বাংলাদেশ কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে? অসাধারণ একটা কোশ্চেন। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত? বহির্বিশ্বের সাথে সম্পর্ক রক্ষা, এটা মানে এটা লিখতো ভাই, এখানে থিসিস লেখা যাবে, এইটা নিয়ে একটা থিসিস লেখা যাবে, ঠিক আছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় বহির্বিশ্বের সম্পর্ক বলতে আপনার মাল্টিলেটারাল সম্পর্কে বলছে, আপনি ইন্ডিয়ার সাথে সম্পর্ক নিয়ে লিখতে পারতেছেন, পাকিস্তানের সাথে আপনার চ্যালেঞ্জ দিতে বলছি তো, পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষাটা কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জ। যদিও পাকিস্তান ভালো ভাইব দিচ্ছে, কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখলে আপনার অনেকগুলো সম্পর্ক কি হয়ে যাবে, একটু ঝুঁকিতে পড়ে যাচ্ছে, সেটাও একটা চ্যালেঞ্জ, ওইটা আপনাকে ফেস করতে হবে। তারপর হচ্ছে বড় বড় বিগ ফিশ গুলো ওয়েট করতেছে যে না, আমি ইন্টারিমের সাথে কোনো চুক্তি যাবো না, আমি ইলেক্টেড গভর্নমেন্টের সাথে যাবো, সো দে আর প্রেশারিং ফর ইলেকশন, ঠিক আছে, আরো লটস অফ প্রেশার। তারপর দেখেন পরিবেশগত ইসিএ, তো এটা তো ডিরেক্ট হচ্ছে আপনার বই থেকে চলে আসছে।
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, তারপর হচ্ছে একটি উন্নত দেশের গড়ে তোলার জন্য প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে, মানব সম্পদ, ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা বিবেচনায় কোন ধরনের খাতকে অগ্রাধিকার করার প্রয়োজন হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মতো করে একটা খাত সিলেক্ট করবেন, খাতটা হচ্ছে লিখে লিখে যাবেন, ঠিক আছে। তা বাংলাদেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী পাঠ্যক্রম, পাঠদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার, শিক্ষক দপ্তরদের আর্থসামাজিক জন্য কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে? টোটালি একটা ডিফারেন্ট কোশ্চেন, মানে এটা আপনি টোটাল হচ্ছে নিজের মতো করে লিখতে হবে। ওকে, আপনি কোনো বইয়ে পাবেন না। তারপর ভৌগোলিক নিয়ন্ত্রণ বা কি বাংলাদেশের সংস্কৃতি ভৌগোলিক নিয়ন্ত্রণ বা দেখেন, তার মানে আমরা দেখলাম মানে আপনার 95% কোশ্চেন হচ্ছে সোটা, টোটালি আপনাকে বানায় বানায় লিখতে হবে। আর ব্যাংকের ফোকাস তো বানায় লিখতে হবে, ঠিক আছে। যেমন পরশু দিনে গতকাল যে পরীক্ষাটা হইলো, এখানে কি আসছে, এখানে মনে হয় জলবায়ু সাথে অর্থনীতির সাথে সম্পর্ক করে একটা ইয়ে আসছে, ফোকাস আসছে, ঠিক আছে। তার মানে আপনি আমি বাকি কোশ্চেনে যাচ্ছি না, আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল কোশ্চেন বা সব কোশ্চেনে এরকমই আসছে আর কি, BCS। ভাই এই যে জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের উৎপাদনশীলতা। হ্যাঁ হ্যাঁ, এটা জলবায়ু পরিবর্তন বাংলাদেশের উৎপাদনশীলতা, মানে এটা মারাত্মক ভালো একটা কোশ্চেন। এই এই ফোকাসে যদি 30 নাম্বার থাকে আর কি, যারা বিসিএস রিটেন দেওয়া একটা ভালো স্টুডেন্ট যে বিসিএস রিটেন দিছে, সে এই 30 নাম্বারের মধ্যে সে 25 থেকে 26 পাবে। কেন বলি শুরু হয়, জাস্ট থিঙ্ক, উত্তরবঙ্গে কি হয়েছে বলবেন তো, পানির স্বল্পতা না? আগে 30 থেকে 35 ফিট গভীরতায় পানি পাওয়া যাইতো, বর্তমানে সেখানে 60 থেকে 65 ফিট গভীরতায় পানি পাইতে হচ্ছে। পড়াইছিলাম না, মনে আছে? জি ভাই। এই যেটা আপনি ইউজ করতে পারতেছেন, মানে খরা। এরপরে দেখেন যে আপনার এই যে খুলনাতে, ঠিক আছে, খুলনাতে এখন কি হচ্ছে ভাই, খুলনাতে এখন ওই স্যালাইন ওয়াটার বৃদ্ধি পাচ্ছে না, এটা পড়াইছিলাম না গত দুই দশকে। গত 2 দশকে খুলনাতে স্যালিনিটির পরিমাণ দ্বিগুণ হয়েছে, পড়াইছিলাম। তাহলে লবণাক্ততা আনতে পারতেছেন, তারপর আনতে পারতেছেন খরা, তারপর তিস্তা, তিস্তা পড়াইছিলাম না? তিস্তা হচ্ছে লাইফ লাইন কিসের, আপনার উত্তরবঙ্গে। তিস্তা না থাকলে কোনো প্রোডাকশন হবে না। তারপরে হচ্ছে উপকূলীয় জেলা 19টার মতো আছে, ঠিক আছে, এগুলাতে হচ্ছে উৎপাদন 30% হ্রাস পাবে। কে বলছে ভাই? আইপিসিসি পড়াইছিলাম না? আইপিসিসির মতো কি 2050 সাল নাগাদ বাংলাদেশে উৎপাদন কত পার্সেন্ট, 30% হ্রাস পাবে। এরপর প্রতি 5 বছর পর পর বন্যায় বাংলাদেশের 2/3 এলাকা কি হয়, প্লাবিত হয়। এবং এই শুধু প্লাবন ম্যানেজ করতে বাংলাদেশের 5,000 কোটি টাকা বছরে ব্যয় হয়, জিডিপি 5,000 কোটি টাকা ব্যয় হতো। তাহলে দেখেন আপনি লিটারেলি, আপনি যদি যে বিসিএস রিটেন দিছে, সেই যে 5th চ্যাপ্টার এবং 6th চ্যাপ্টার, ইভেন আপনি যদি বলেন মানে আপনি যদি 5th এবং 6th চ্যাপ্টারটা যদি ভালো করে পড়া থাকে আর কি, আপনার এই কোশ্চেনে আপনি মানে কি দিতে পারবেন না, কি দিতে পারবেন না, ঠিক আছে। উৎপাদন, এবং আপনি লাস্টে দিবেন যে বাংলাদেশ, এবং লাস্টে কিন্তু একটা পজিটিভ ভাবে আপনি শেষ করতে পারবেন না। বাংলাদেশ হচ্ছে কি, যদিও বাংলাদেশ উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, তবে বাংলাদেশ ট্রাইং টু কোপ আপ। কিভাবে কোপ আপ করতেছে ভাই? আমি লবণাক্ততার সহিষ্ণু ধানা বিষয় করছি না শুরু ভাই, এ নিয়ে ঠিক আছে। তারপরে হচ্ছে মঙ্গা মঙ্গা এলাকার জন্য বিশেষ ধান আবিষ্কার করছি, তারপর বন্যা এলাকার জন্য বিশেষ জাতের আমি বীজ আবিষ্কার করছি। এইগুলো তো পড়ে আসছেন রিটেন দেওয়ার সময়, পিলি দেওয়ার সময় পড়ছেন। আমি এই জন্য বলি, যার ভালো বিসিএস প্রিপারেশন আছে, সে যদি ব্যাংকে জব না পায়, তাহলে তার বিসিএস প্রিপারেশনই খারাপ, লিটারালি খারাপ, ঠিক আছে। সো কখনো আপনি জব প্রিপারেশনের ক্ষেত্রে মাথায় রাখবেন না যে ব্যাংকের এসও রিটেন দিতে যাচ্ছি না বিসিএস এর রিটেন দিতে যাচ্ছি। একদম ইজি, একদম রিটেন ইজ রিটেন, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখন আজকে যেহেতু ফ্রাইডে, আমরা বেশিক্ষণ পড়াবো না, আমরা সরাসরি ফোকাস রাইটিং এ চলে যাই। কিভাবে লিখবেন আপনারা? প্রথমত ফোকাসের হচ্ছে আপনার 2টা পার্ট আছে, ঠিক না? একটা হচ্ছে বাংলা ফোকাস, একটা ইংলিশ ফোকাস। আমরা টাইম কভার করে 2টা নিয়ে কথা বলবো, ঠিক আছে। দেখি তো দেখেন, 2টারই বেসিক স্ট্রাকচারটা সেম, 2টা নিয়ে কথা বলবো আশা করি আজকে। 2টারই বেসিক স্ট্রাকচার সেম। দেখেন, তাহলে প্রথমে আপনি কি করেন যখন আপনি যুদ্ধে যান?
যখন আপনি যুদ্ধে যান, ধরেন আপনাকে ব্যাটেলে পাঠানো হয়েছে, আপনি কি করবেন বলেন তো? কেউ একজন, এনিওয়ান, আমার সাথে কথা বলতে হবে, হ্যাঁ? ভাই পরিকল্পনা করতে হবে, কি করবেন? পরিকল্পনা প্ল্যানিং। প্ল্যানিং করতে হবে। আমি যুদ্ধে যাবো, আমি প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং এ আমার কি লাগবে? প্ল্যানিং এ আমার দুটো জিনিস আমার জাজ করতে হবে। আমার শত্রুপক্ষ কারা, ওদের কি কি এমুনেশন আছে, কি কি ইকুইপমেন্ট আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার এনিমি পার্ট, এবার আমার দেখা লাগবে আমার পার্ট, আমার কি কি মানে আমার কি কি স্ট্রেংথ আছে, ঠিক আছে? বা আমি কি জানি আমার কি এমিনেশন আছে, শত্রুপক্ষে কি আমি ট্যাকল দিতে পারবো, আমার স্ট্রং পয়েন্ট কোনটা, আমার উইক পয়েন্ট কোনটা, এটা আমি জাজ করবো, ঠিক আছে? তাহলে আপনি যে একটা ফোকাস পাবেন সেটাও একটা যুদ্ধ হয়, ঠিক আছে? ওই যুদ্ধতে আপনাকে দেখতে হবে যে আপনাকে এনিমি পার্ট কে, আপনার কোশ্চেন। আমার এনিমি পার্ট হচ্ছে আমার কোশ্চেন, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে আমার কি করতে হবে, আমার আগে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাইছে, এরপর দেখতে হবে যে আমার আমার নলেজ কি আছে, আমার স্ট্রেংথ মানে হচ্ছে আমার নলেজ, ঠিক আছে? আমার নলেজ কি আছে। এখন আপনার নলেজে আপনি দেখবেন না আপনি কালকে কি করছেন, একটা মিনিট। আচ্ছা, তাহলে দেখেন যে এই যে আপনার হচ্ছে নলেজ কি আছে। এখন নলেজের মধ্যে আপনি দেখবেন ভাই যে আপনি এই বিসিএস এর জন্য যা পড়ছেন, প্রিলির জন্য যা পড়ছেন, মাথার মধ্যে যদি এইসব সেট করে রাখেন ভাই, আপনি জীবনে ফোকাস করতে পারবেন না। আপনার মাথার মধ্যে সেট করতে হবে খুব সিম্পলি একটা কথা, সেটা হচ্ছে আমি কি জানি, কই থেকে জানি, কোন পরীক্ষার জন্য আমি জানি, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এইবারে আপনি কি করবেন ভাই, একটা স্ট্রাকচার মেনটেন করবেন, এটা বাংলার জন্য হোক, এটা ইংলিশের জন্য হোক, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে আপনার আপনার হচ্ছেন কালকে ফোকাসটা নিয়ে কথা বলি, ঠিক আছে? কালকে আপনার ব্যাংকের ফোকাস যেটা আসছে সেটা আসছে উৎপাদনশীলতা এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আর ইংলিশের একটা ফোকাস বলেন দেখি কি আপনার, ব্লু ইকোনমি ধরেন 46 রিটেনে আসছে, ব্লু ইকোনমি বিসিএস রিটেনে আসছে, ঠিক আছে? আর এখানে আসছে আপনার হচ্ছে প্রোডাক্টিভিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? এবার দুইটা হচ্ছে আমি দেখি একই সাথে, দুইটা দেখি। স্ট্রাকচারে ফেলা মানে কি জানেন? স্ট্রাকচারে ফেলা মানে হচ্ছে আমি যে লিখবো, আমি কি লিখবো ভাই, কই থেকে লিখবো, আমি আমি আসলে অ্যাকচুয়ালি মানে আমি কি কি পয়েন্ট আমি লিখবো, কিভাবে আমি সাজাবো, আমার থেকে স্যার জানতে চাচ্ছে এটা কি, ঠিক আছে? দেখেন ব্লু ইকোনমি, এখানে আপনাকে আর কিছু চায় নাই, ব্লু ইকোনমি, ঠিক আছে? এইটা হচ্ছে এক ধরনের ফোকাস। আর ক্লাইমেট চেঞ্জ এন্ড প্রোডাক্টিভিটি আরেক ধরনের ফোকাস। দুইটা পার্থক্যটা কি বুঝতে পারবেন? বলেন তো দেখি, দুই টাইপের ফোকাসের পার্থক্যটা কি? এই যে ডিসকাস ক্লাইমেট করেন। চেঞ্জের সাথে ওখানে আপনার মানে উৎপাদনশীলতা মানে উৎপাদনে কি প্রবলেম হচ্ছে ওটা একটা মানে ওনারা হচ্ছে একটা ঠিক করে দিছে, কিন্তু ক্লাইমেট চেঞ্জে তো আরো অনেক কিছু হচ্ছে। আর ব্লু ইকোনমির ক্ষেত্রে ওখানে ওনার কিছু বলে দেয় না, জাস্ট একটা টপিক দিছে, ওখানে আমার সবকিছু নিয়ে আসতে হবে। আহ এই তো গ্রেট, একটা এটাই ঠিক আছে। এনে আপু মানে এটাই হচ্ছে মেইন, এই সেন্সটা আপনাকে ধরতে হবে। আপনি যদি এই সেন্সটা ধরতে পারেন তাহলে আপনার ফোকাস ভালো হবে, আপনি আপনি বেস্ট পরীক্ষা দিবেন, নাম্বার বেশি আসবে। আপনি যদি এটা ধরতে না পারেন আপনি নাম্বার কম পাবেন। আপনাকে দেখেন আপু যেটা বললো ক্লাইমেট চেঞ্জের সাথে প্রোডাক্টিভিটি বলেই দিছে আপনাকে, আপনাকে সলভ করে থাকতে হবে ভাই, প্রোডাক্টিভিটির মধ্যেই থাকতে হবে। আর ব্লু ইকোনমিটা হচ্ছে আপনি বইলে দেয় না, আপনি যা ইচ্ছা তা করেন। লাইক 45 আসছে ইন্টারনেট, বিশ্বাস করেন 40 এই রিটার্নটা তো আমি দিচ্ছি, আমি তো ধরেন তারা রিটার্ন দিচ্ছে, আল্লাহর রহমতে আর দিব না। তো যাই হোক, তো এই ইন্টারনেট রিটার্ন আসছে, ইয়াটা আসছে আমার, এই কি যেন বলে, রচনাটা আসছে আমাকে, কিন্তু বলে নাই ইন্টারনেট এন্ড প্রাইভেসি, তখন কিন্তু অন্য টাইপের হয়ে যেত রচনাটা, আমাকে শুধু ইন্টারনেট বলছে। ব্লু ইকোনমি বলছে আই ক্যান ডু এনিথিং, আই ক্যান গো এনিওয়ার, আমি যে কোনো এক্সটেনশন যে কোনো ডাইমেনশন থেকে লিখতে পারবো। কিন্তু আপনাকে যখন বলে দিবে ক্লাইমেট চেঞ্জ এন্ড প্রোডাক্টিভিটি, আপনাকে এখানেই থাকতে হবে। এই ব্যাপারটা আপনি আগে বোঝেন, তাহলে কঠিন কোনটা বলেন তো, কোন ধারার ফোকাসটা কঠিন? যখন ফিক্সড করে দিচ্ছে। ফিক্সড করে দিবে। আপনার প্রোডাক্টিভিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ কঠিন ভাই, আপনার ওই যে ব্লু ইকোনমি, ইন্টারনেট, স্বদেশ প্রেম, তারপর হচ্ছে অধ্যাবসায়, এগুলো কঠিন না। এগুলো আপনি ইচ্ছা মতো এক্সটেনশন টেনে টেনে লম্বা করতে পারবেন, কিন্তু যখন আপনি প্রোডাক্টিভিটি ফিক্সড করে দিবে,
যখন বলতে ইন্টারনেট এন্ড প্রাইভেসি, তখন আপনি ঝামেলায় পড়ে যেতেন। যদি বলে শুধু ইন্টারনেট, আপনার কোনো ঝামেলা নাই। তাহলে দেখেন আপনাকে দিচ্ছে প্রোডাক্টিভিটি, ক্লাইমেট চেঞ্জের প্রোডাক্টিভিটি। ঠিক আছে, আমি সবসময় ফোকাস রাইটিং এর ক্ষেত্রে বলি, যারা ডিবেট করে আসছেন তাদের মাথা ভালো কাজ করে, ফোকাস রাইটিং করা উচিত আর কি। ডিবেট তো করেন না, আমার ডিবেট খুব ভালো লাগে, আমি একসময় ডিবেট করতাম। আমি মোটামুটি সব করে আসছি আল্লাহর রহমতে। তো দেখেন, আপনার প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে আগে জাজ করবেন। প্রবলেম স্টেটমেন্ট বলে, ঠিক না? এই যে ধরেন আপনি আর্গুমেন্ট লিখতেছেন, তারপর ধরেন হচ্ছে আপনি আপনি হচ্ছে ফোকাস লিখতেছেন, বা আপনি ডিবেট করতেছেন। ডিবেটে আমরা শুরুতে কি করি? আমাকে স্টেটমেন্ট দেয়, স্টেটমেন্টটাকে আমি বলি যে আমি আমি বাংলাদেশের আদালত কিংবা হচ্ছে আপনি যে কোনো দেশের আদালতে বা যে কোনো দেশ সাপেক্ষে আপনি ডিবেট করতে পারবেন। ফার্স্ট স্পিকার যদি এটা মোশনটাকে কি করে ক্লারিফাই না করে, তাহলে অপোজিশন পার্টি এসে যেটা বলবে সেটা, সেই গ্রাউন্ডে আপনাকে ডিবেট করতে হবে, ঠিক না? তাহলে আপনি যেটা করবেন যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে রচনা আসছে, আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবেন। ক্লাইমেট চেঞ্জ ব্যাপারটা কি? এরপরে আপনি লেখেন উৎপাদনশীলতার ব্যাপারটা কি। উৎপাদনশীলতার ব্যাপারটা কি, ঠিক আছে? এরপরে হচ্ছে এবার আপনি আগাবেন যে আমি কিভাবে আগাবো। এখানেও সেম, এখানে ব্লু ইকোনমি আসুক আর ইন্টারনেট আসুক, আমাকে প্রবলেমের স্টেটমেন্টটা এটাকে ক্লারিফাই করতে হবে। ঠিক আছে, যে আমি ইন্টারনেট বা ব্লু ইকোনমি সম্পর্কে একটা ধারণা দিব, বেসিক একটা ধারণা আমার লিখতে হবে না। ব্যাপারটা কি? আচ্ছা, এখন আমি কিন্তু সূচনা পর্যায়ে আছি, এখন আমি ফোকাস লেখা শুরু করছি মাত্র, আমি এখনো আগাই নাই। ঠিক আছে, এটা কেমন নাম, কিছু মিছু? আচ্ছা ঠিক আছে, কি কি নাম দেন আপনারা? আচ্ছা, তারপর দেখেন আপনার ওই আপনার এবার স্ট্রাকচারে ফেলব। এইবার হচ্ছে আমার মেইন কাজ, আমি কিভাবে সাজাবো। ইট ডিপেন্ডস আপনি কত পেজে লিখতেছেন। ঠিক আছে, আমি ধরতেছি আমার আনলিমিটেড পেজ আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমার আসছে কি ভাই, পরিবেশ পরিবর্তন বা পরিবেশ বিপর্যয় এবং উৎপাদনশীলতা। তাহলে আপনি পরিবেশ বিপর্যয়টা লিখলেন, ঠিক আছে, এবার আপনি উৎপাদনশীলতা সম্পর্কেও লিখলেন। ঠিক আছে, এই দুইটা স্টেটমেন্ট শেষ। এবার আপনি অনেকভাবে আগাইতে পারেন। আপনি চাইলে হচ্ছে পরিবেশের কারণে উৎপাদনশীলতা কিভাবে হ্রাস পাচ্ছে সেটা দেখাইতে পারেন। ঠিক আছে, দেখেন স্ট্র্যাটেজিটা দেখেন, এই যে নাম্বার ভেরি করবে কি হবে, 1 মিনিট। আচ্ছা সরি, আমি হচ্ছে রুম চেঞ্জ করতে হচ্ছে, এই জন্য মাঝে মধ্যে মিট হয়ে যাচ্ছে। যাই হোক, তাহলে দেখেন এইবারই হচ্ছে আপনার একটা টোটাল গেম প্ল্যানটা চেঞ্জ হবে, যে আপনি কোনটাকে ফোকাস করে আগাবেন। আপনি উৎপাদনশীলতাকে ফোকাস করে আগাইতে পারেন চাইলে, আবার আপনি চাইলে হচ্ছে ক্লাইমেট চেঞ্জটাকে ফোকাস করে আগাইতে পারেন। আমি উৎপাদনশীলতাকে ফোকাস করে আগাচ্ছি। ঠিক আছে, এবার আপনি বাংলাদেশের উৎপাদনশীলতার সাথে ক্লাইমেট কিভাবে রিলেটেড এটা দেখান। আপনি চাইলে দেখাইতে পারেন হচ্ছে বাংলাদেশের ইকোনমি কোন বেসড। বাংলাদেশের ইকোনমি হচ্ছে এগ্রিকালচার বেসড। ঠিক আছে, তাহলে এগ্রিকালচারে হচ্ছে এবার আপনি একটা সাধারণ ব্যাখ্যা দেন। ঠিক আছে, যেমন ধরেন হচ্ছে আমরা এতগুলো মানুষ এগ্রিকালচারের সাথে জড়িত, এতটুকু ল্যান্ড আছে, বা আপনি ধরেন কোনো ডেটাই পারেন না, আপনি কোনো ডেটাই পারেন না, আপনার কোনো ডেটাই নেই মাথার মধ্যে। আপনার মাথায় অ্যাটলিস্ট আছে যে সাম্প্রতিককালের প্লাবন সম্ভাবনা হচ্ছে 80%, এটা তো থাকা উচিত, ঠিক না? এইগুলো বেসিক ডেটা না থাকলে ভাই একটু, তার মানে আপনার প্রিপারেশন নেই, কিন্তু পড়া লাগবে। তাহলে 80%, এইটা তো আমি জানি। তাহলে আমাদের সাম্প্রতিককালের প্লাবন সম্ভাবনা 80%, এগুলো হচ্ছে মোস্ট উর্বর ফার্টিল ল্যান্ড। তাহলে এখানে হইলেও আমার কি হচ্ছে ভাই, প্রোডাকশন হচ্ছে। এইগুলো দিয়ে হচ্ছে আপনি আগান। তারপর দেখান যে বাংলাদেশের আপনার ইকোনমিতে চ্যালেঞ্জেস গুলো কি কি। ঠিক আছে, বাংলাদেশের ইকোনমির চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে বড় সমস্যা হচ্ছে আপনার খরা। ঠিক আছে, তারপরে বড় সমস্যা লবণাক্ততা, তারপরে বড় সমস্যা হচ্ছে আপনার ল্যান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে। ঠিক আছে, ল্যান্ড ডিস্ট্রিবিউশন কিন্তু বড় একটা ক্রাইসিস বাংলাদেশে। আপনারা ধরেন আপনার বাবা হচ্ছে কি পাইছে, আপনার দাদা হচ্ছে ধরেন 10 কানের জমি রেখে গেছে, আপনার দাদা 10 কানের জমি ছিল, আপনার দাদা 10 ভাই। ঠিক আছে, দাদার 10 ছেলে, তারা 1 কানি করে নিল, তাহলে 1 কানিতে ড্রপ করলো পার পার্সন। এবার আপনার আবার 5 ভাই, 1 কানিকে আবার 5 ভাগ করতে করতে ল্যান্ড ডিস্ট্রিবিউশনের কারণে আমার প্রোডাকশন হ্রাস পাচ্ছে। এইভাবে আপনি দেখান। ঠিক আছে, এইভাবে আপনি দেখান যে এই যে ক্রাইসিস গুলো পড়তেছে, তার মধ্যে ম্যাক্সিমাম ক্রাইসিস মূলত 2 কারণে আসতেছে, একটা ম্যানমেড ক্রাইসিস আর একটা আসতেছে আমার
আপনার ক্লাইমেট চেঞ্জের কারণে হওয়া ক্রাইসিস। এইবার আপনি ক্লাইমেট চেঞ্জটাকে বড় করেন, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আমার আনলিমিটেড পেজ আছে, আনলিমিটেড টাইম আছে, ঠিক আছে? আগে লেখা শিখেন, পরে কম সময়ে ছোট করে লেখা শিখবেন আর কি, ঠিক আছে? এরপর আপনি ক্লাইমেট চেঞ্জে আসছেন, ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জে আসার পরে এবার দেখেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কিভাবে আপনাকে হ্যাম্পার করতেছে, ঠিক আছে? এইবার আপনি চাইলে ব্যাখ্যা দিতে পারেন, আপনি চাইলে ম্যাপ দিতে পারেন। বাংলাদেশের ম্যাপ দেওয়া, এখানে 2-3 ম্যাপ দেওয়া যায় চাইলে, ঠিক আছে? ইভেন নট অনলি দিস, আপনি চাইলে হচ্ছে ইয়েও দিতে পারেন, ওই যে আপনার আমাদের যে খনিগুলো আছে না, আপনাদেরকে পড়াইছিলাম না যে আপনার আপনার ওই যে কয়লা খনি থেকে 2-3 ভাবে হচ্ছে আপনি আহ, ইয়ে উৎপাদন করতে পারতেছেন, কয়লা তুলতে পারতেছেন। একটা হচ্ছে ওপেন মাইনিং পদ্ধতি। ওপেন মাইনিং পদ্ধতি হচ্ছে খুবই হার্মফুল ক্লাইমেটের জন্য। আপনি এরকম করে হচ্ছে 3-4-5টা পয়েন্ট নিয়ে আসেন, আনার পরে দেখান যে বাংলাদেশে হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ ফেস করতেছে হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য। এরপরে দেখেন হচ্ছে যে বৈশ্বিক কি অবস্থা। এবার আপনি যদি, যদিও চাইছে বাংলাদেশ, আপনি চাইলে বৈশ্বিকের সাথে কম্পেয়ার করতে পারেন, ঠিক আছে? বৈশ্বিক অবস্থার মধ্যে আপনি দেখেন যে বৈশ্বিক অবস্থায় সবাই সাফার করতেছে, ঠিক আছে? সবাই সাফার করতেছে পুরো বিশ্বে। আপনার কি হচ্ছে যে ইকোনমি হচ্ছে ফল করতেছে, আপনার হচ্ছে কাল্টিভেশন ফল করতেছে। এই জন্য যে কান্ট্রি গুলা বেশি মাত্রায় প্রোডাক্ট প্রডিউস করে, যেমন ধরেন চীন, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর ধরেন আফ্রিকান কিছু কান্ট্রি আছে, ইন্ডিয়াও ভালো কিন্তু এক্সপোর্ট করে, রাশিয়া এক্সপোর্ট করে। এই কান্ট্রি গুলো মূলত হচ্ছে কি করতেছে, আপনার দাম বাড়ায় দিচ্ছে। আর যেসব মানুষ হচ্ছে খাবার কিনতে পারতেছে না, সেসব দেশ হচ্ছে ফুড ডিপ্লোমেসি, ঠিক আছে? ফুড সিকিউরিটি, এটা হচ্ছে কি দেখেন, ফুড সিকিউরিটি এই টেনশনে হচ্ছে ফুড ডিপ্লোমেসি করতেছে। তাহলে ফুড সিকিউরিটি হচ্ছে কি, আপনি খুব সহজে এই দেখেন আপনার নাম্বারটা বাড়াবে কোথায়, আপনাকে নাম্বারটা বাড়াবে এই টার্ম গুলা, যে ফুড সিকিউরিটি। ভাই এই টার্মটা আপনাকে দিতেই হবে। আপনি লিখতেছেনই কিন্তু ফুড উৎপাদনশীলতা মানেই হচ্ছে কি আপনি উৎপাদন কম করতেছেন। তাহলে আপনার কোথায় আঘাত হানতেছে, আপনার আঘাত হানছে ফুড সিকিউরিটির মধ্যে, আপনার সিকিউরিটি কমে যাচ্ছে। আপনি এটা টাচ করতে হবে, এই কিওয়ার্ডটা না দিলে আপনার মার্কস, দিলে মার্কস 2-3 নাম্বার বেড়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা ফুড ডিপ্লোমেসি করতেছে, ঠিক আছে? বাংলাদেশের কাল্টিভেশন যেহেতু কমে যাচ্ছে, আমাকে বাংলাদেশের জন্য ইম্পোর্ট করতে হবে। স্বাভাবিকভাবে হচ্ছে কি হবে, আমার আমি বৈশ্বিক ব্যাপারটা জানতে পারতেছি। এবং শুধু বৈশ্বিক ব্যাপার না, আপনি হচ্ছে আইফেড, তারপর আপনার হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WFP, তারপর হচ্ছে আপনার ফাও, ওদেরকে আপনি টানতে পারতেছেন। ওরা কিন্তু শুধুমাত্র আপনাকে খাবার দেয় এমন না, ওরা কিন্তু উন্নত জাতের বীজ দেয়, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সার দেয়, ঠিক আছে? এইভাবে হচ্ছে আপনি আগাইতে পারেন। এরপরে আপনি কিছু গুড সাইডও নিয়ে আসতে পারেন। বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন। এরপরে আপনি 2-3টা পজিটিভ গভর্নমেন্ট সাইড নিয়ে আসেন, ঠিক আছে? তারপরে আপনি দেখেন যে বাংলাদেশ হচ্ছে খুব বেশি মাত্রায় হচ্ছে সাফার করতেছে। তো বাংলাদেশ হচ্ছে কি গ্রিন ক্লাইমেট ফান্ড, ঠিক আছে? গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে টাকা যেটা পাওয়ার কথা ছিল $30 বিলিয়ন, সেটা পাওয়া উচিত। তারপর হচ্ছে কপে যে $300 বিলিয়ন, COP30-তে না, $300 বিলিয়ন একটা ফান্ড আসার কথা, সে ফান্ডে বাংলাদেশকে বড় একটা মেজর পোর্শন দেওয়া উচিত। এইগুলো লিখা যায় না? বুঝতে পারছেন আপনি কি কি লিখতে পারতেন এই যে সিনিয়র অফিসার এই কোশ্চেনটাতে? তাহলে দেখেন, নর্মালি যারা ব্যাংকের প্রিপারেশন নেয় তারা আসলে এইভাবে লিখতে পারবে না, কারণ ওদের তো ডেটা নাই মাথার মধ্যে, ওরা শুধু ব্যাংক পড়তেছে। বাট আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন, তাদের বা এইসব সিনিয়র অফিসার টিফিসার এগুলো কোনো পরীক্ষাই না, যাবেন পরীক্ষাটা চলে আসবে। তাহলে এটা গেল হচ্ছে কি আমাদের উৎপাদনশীলতাকে ফোকাস করে যদি আপনি লিখেন, ঠিক আছে? এখন আমি উৎপাদনশীলতাকে ফোকাস করবো না, আমি ফোকাস করবো কি কি ভাই, আমি ফোকাস করবো ধরুন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কে ফোকাস করে উৎপাদনশীলতায় আসবো, ঠিক আছে? তাহলে ওকে ফাইন, আপনি ক্লাইমেট চেঞ্জ কে নিয়ে ফোকাস করেন। তাহলে ক্লাইমেট চেঞ্জ কে নিয়ে ফোকাস করার পরে আপনি কি করবেন, দেখেন যে ক্লাইমেট চেঞ্জের ফলে কি কি জায়গাতে সমস্যা হচ্ছে। এরপর আপনি লিস্ট করেন, একটা চার্ট দেন, একটা বক্স দেন, ঠিক আছে? যে ক্লাইমেট চেঞ্জের ফলে হচ্ছে হেলথের সমস্যা হচ্ছে, মানুষ দ্রুত মারা যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের ফলে হচ্ছে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, রোগ বালাই হচ্ছে। এরকম 5-7টা লিস্ট দেন, ঠিক আছে? এরপরে আপনি লিখেন যে ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক সমস্যা হলেও যে বাংলাদেশের সবচেয়ে বেশি যে ক্রাইসিসটা বর্তমানে ইমিডিয়েট সময়ে ফেস করতেছে, সেটা হচ্ছে আমাদের কি উৎপাদনশীলতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এবং আইপিসিসি, ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপনার আন্তর্জাতিক প্রতিষ্ঠানও এই ব্যাপারে বাংলাদেশ সতর্ক করে কিছু কি নির্দেশনা জারি করেছে। এরপরে আপনি টান দেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে কিভাবে হচ্ছে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, এটা আমি ব্যাখ্যা করবো। তাহলে ক্লাইমেট চেঞ্জের কারণে আপনি দেখেন প্রথমে নিয়ে আসেন যে আপনার ওই যে সমুদ্র উচ্চতা বৃদ্ধির জন্য লবণাক্ততা বৃদ্ধি, এরপর আপনি খুলনাকে টান মারেন। তারপরে লেখেন হচ্ছে উত্তরবঙ্গে কি হচ্ছে আপনার
এই পানির স্তর নিচে নেমে যাচ্ছে, পাহাড় ধস হচ্ছে, ল্যান্ডস্লাইড বলে, পাহাড় ধসে কি বলে, ল্যান্ডস্লাইডস বলে না, স্লাইডের কারণ হচ্ছে অথবা জুম চাষ হচ্ছে পরিবেশের ক্ষতি করতেছে। আপনি এরকম 3-4টা 5-7টা কি দিতে পারতেছেন আপনি, ওই ক্লাইমেট চেঞ্জের কারণে উৎপাদনশীলতা কি হ্রাস পাচ্ছে। আরো একটা দেওয়া যায়, আরেকটা কি দেওয়া যায় দেখেন, একটু ডিফারেন্ট দেওয়ার ট্রাই করবো। আরেকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ কমতেছে না ভাই? এই যে বায়ু দূষণ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা যে ক্লাইমেটে অভ্যস্ত সেটা এখন আর নাই, এই জন্য আমি দ্রুত টায়ার্ড হয়ে পড়তেছি, আমাদের ফুড হেভি, ভালো খাবার পাচ্ছি না আমি ক্লাইমেট চেঞ্জের জন্য, সো আমি ফিজিক্যালি হচ্ছে স্ট্রেংথ কম পাচ্ছি। স্ট্রেংথ কম পাইলে কিন্তু আপনি আগের মতো, ধরেন আগে একজন কৃষক আপনার অনেক কাজ করতে পারতো, এখন দেখা যাচ্ছে তার 50% প্রোডাক্টিভিটি কমে গেছে, সে একটু কাজ করে টায়ার্ড হয়ে যাচ্ছে। এইটাও তো প্রোডাক্টিভিটি কমার একটা গুরুত্বপূর্ণ কারণ। এবারে আপনি ধরেন 5-7টা কারণ দিলেন আর কি, এরপর আপনি কিছু রেকমেন্ডেশন দিলেন বা গভর্নমেন্ট হুইচ স্টেপস, ঠিক আছে, ডিড গভর্নমেন্ট টেক, এই টাইপের করে আপনি একটা দুটা পয়েন্ট দিলেন যে ঠিক আছে গভর্নমেন্ট হচ্ছে আপনার হচ্ছে মঙ্গা এলাকার জন্য ধান, ঠিক আছে, তারপর হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান, যে অল্প একটু আপনি খাইলেও আপনার হচ্ছে বডিতে জিঙ্কের একটা ভালো সাপ্লাই আসবে। তারপরে হচ্ছে বর্ষাকালীন পানিতে নিমজ্জিত ধান, এই টাইপের কিছু ধান, গম, এরকম হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে, উচ্চ ফলনশীল, এগুলো কিছু দিয়ে দিবেন আর কি। যে যদিও আমাদের হচ্ছে কি হচ্ছে ক্লাইমেটের কারণে আমাদের ড্যামেজ হচ্ছে, ওখান থেকে বেঁচে থাকার জন্য আমরা কিছু গবেষণাতে ইনভেস্ট করতেছি। বুঝে গেছে যে আপনি কিভাবে সাজাইতে পারবেন? আমি একটু এইটাই আমি এখন সাম আপ করবো। কোন কোশ্চেন আছে কিনা বলেন সাম আপ করার আগে। কোনো প্রশ্ন নাই, তাহলে দেখেন আমি একটু সাম আপ করি আবার। তাহলে আমার রচনাটা কি ছিল? আমার রচনা ছিল যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমার প্রোডাক্টিভিটিতে কিভাবে মানে আপনার সংকট ক্রিয়েট করতেছে আর কি, ঠিক আছে। এখন দেখেন যে আপনি, এটা আমি লিখবো, তাহলে প্রথমে কি করবো, প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে লিখবো। তাহলে হচ্ছে প্রথমে ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবো, এটা কি, ঠিক আছে। এরপরে আমি লিখবো প্রোডাক্টিভিটি নিয়ে, যে প্রোডাক্টিভিটি কি বা বাংলাদেশের প্রোডাক্টিভিটি কি ধরনের, ঠিক আছে। বাংলাদেশের প্রোডাক্টিভিটি হচ্ছে, বাংলাদেশের প্রোডাক্টিভিটি হচ্ছে এগ্রিকালচার বেসড, ঠিক আছে। বাংলাদেশের প্রোডাক্টিভিটি হচ্ছে এগ্রিকালচার বেসড। এখানে আপনার কর্মক্ষম মানুষ হচ্ছে কত পার্সেন্ট, বর্তমানে 7 কোটির উপরে মানুষ হচ্ছে কর্মক্ষম না, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে আছে। একটু হচ্ছে সবাই সেম লিখবেন, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছে তাহলে এটা গেল হচ্ছে ধরেন প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, এই দুইটা মিলে প্রথম পার্ট শেষ। সেকেন্ড পার্টে আমি দুইভাবে আগাইতে পারি, একটা হচ্ছে আমি ক্লাইমেট চেঞ্জকে ফোকাস করে আগাইতে পারি, আরেকটা হচ্ছে আমি আপনার প্রোডাক্টিভিটিকে ফোকাস করে আগাইতে পারি, ঠিক আছে। আপনি প্রোডাক্টিভিটিকে ফোকাস করে আগাইতে হলে আপনাকে একটু বেশি প্রেশার নেওয়া লাগবে। কেন প্রেশার নেওয়া লাগবে, কারণটা হচ্ছে এইটা একটু টাফ। এখন আপনি প্রোডাক্টিভিটি নিয়ে অনেক ডেটা আপনার মাথায় আসছে কিনা সেটা একটা ফ্যাক্ট, যদি থাকে আপনি আগাবেন, নয়তো আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আগাবেন। এখানে 90% মানুষ কি নিয়ে আগাবে বলেন তো? ক্লাইমেট চেঞ্জ, এটা ইজি, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আগানোটা ইজি। যে ক্লাইমেট, আপনি যদি ক্লাইমেট চেঞ্জ নিয়ে আগান তাহলে হচ্ছে প্রথমে আপনি দিতে পারেন হচ্ছে যে পরিবেশ বিপর্যয়ের ফলাফল গুলো কি কি। 3 নম্বর পয়েন্টে আপনি নিয়ে আসেন, আমি ক্লাইমেট বেসড করে আগাচ্ছি, তাহলে আমি 3 নম্বর পয়েন্টে নিয়ে আসবো ক্লাইমেট চেঞ্জের ফলাফল গুলো কি কি, বা ক্লাইমেট চেঞ্জের জন্য আমি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। এরপরে আপনি প্রথমেই যেটা নিয়ে আপনি লিখবেন উৎপাদনশীলতা, সেটা আপনি শুরুর দিকে দিবেন না, এটাকে সারপ্রাইজ হিসেবে রেখে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, স্বাস্থ্য সমস্যা হচ্ছে, সমুদ্র পিছু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, তারপর হচ্ছে মানুষের সার্ভাইভাল রেশিও কমে যাচ্ছে, ঠিক আছে। এটা 3-4টা লিখলেন, ঠিক আছে। এরপরে চাইলে আপনি লাস্টের দিকে উৎপাদনশীলতা দিতেও পারেন বা নাও দিতে পারেন। যদি না দেন তাহলে লিখবেন হচ্ছে এইগুলোর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটার মুখোমুখি আমরা হচ্ছি সেটা হলো, এইবার আপনি একটু ব্লু কালার দিয়ে বা একটু দেখা যায় মতো সুন্দর করে লিখলেন হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং উৎপাদনশীলতা। যদিও খাদ্য নিরাপত্তা আপনাকে চায় না, উৎপাদনশীলতার সংকট মানে খাদ্য নিরাপত্তা আপনি লিখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এইবার আপনি লিখলেন, ঠিক আছে। এইবার আপনি 4 নম্বর পয়েন্টে, এইবার আপনি মেইন লেখাতে চলে আসবেন। অ্যাকচুয়ালি ওই ক্লাইমেট চেঞ্জ খাদ্য উৎপাদনে কি ধরনের সমস্যা সৃষ্টি করতেছে, এবার আপনি লেখা শুরু করবেন। এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা। এরপরে আপনি এটা আন্ডারে কিছু সাব পয়েন্ট নিয়ে আসবেন, যেমন ধরেন হচ্ছে ওই যে এটা বললাম আর কি, লবণাক্ততা, উৎপাদন, তারপর হচ্ছে খরা,
ঠিক আছে, হ্যাঁ তারপর প্রোডাক্টিভিটি তো রেট রেশিও হ্রাস পাইছে। আগে এক কানেতে হচ্ছে 10 মণ চাল পাওয়া যেত, এখন পাওয়া যায় 1 মণ। এই টাইপের করে হচ্ছে 5-7টা লিখবেন। এরপর লিখবেন হচ্ছে হোয়াট ইজ ইউর গভর্নমেন্ট ডুইং, এটা লিখবেন। এরপর কনক্লুশন দিয়ে দিবেন 6 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আপনার টোটাল স্ট্রাকচার অফ দ্য ফোকাস। আমাকে যদি এই ফোকাসটা দিতে হবে আমি এইভাবে লিখতাম, অথবা আপনি উৎপাদনশীলতা নিয়ে শুরু করে ক্লাইমেটকে ট্যাগ করবেন আর কি। ঠিক আছে, তাহলে বলেন তো দেখি এই 6টা পয়েন্টের মধ্যে আপনার কোন পয়েন্টটা মূলত পরীক্ষা চাইছে? বলেন। ভাই ওই যে 4 নাম্বার পয়েন্টটা। 4 নাম্বার পয়েন্ট আপনার পরীক্ষায় মূলত চাইছে, 4 নাম্বার পয়েন্ট। এই 4 নাম্বার পয়েন্টটা পরীক্ষা চাইছে। এখন ধরেন আপনি লিখতেছেন হচ্ছে 5 পেজ, তাহলে আপনি বলেন তো, লাইক আপনি হচ্ছেন এই 6টা পয়েন্টই আপনি লিখবেন 5 পেজের মধ্যে, বা 6 পেজের মধ্যে ধরেন লিখলেন আর কি। তাহলে বলেন তো আপনি আপনি পেজ অ্যালোকেশনটা কিভাবে করবেন? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি লেখা দিয়ে আসলেন, আপনার বেসিক পয়েন্ট হচ্ছে 4 নাম্বারটা, এখন আপনি 4 নাম্বারটা লিখলেন 1 পেজ, আর বাকি 5 পেজ লিখলেন হচ্ছে বাকি 6টা পয়েন্ট, তাহলে কি হইলো ব্যাপারটা? এইগুলো তো আমাদের মার্কস কমে যায়, স্যার খুঁজেই পায় না ভাই। আমি রচনা লিখতে দিচ্ছি কি আর লিখতেছি কি? আপনি বেশি লিখতেছেন বুঝলাম, 45 রিটেন দিয়ে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। 45 রিটেনে আমি ইন্টারন্যাশনালে আমি আপনার ওই আমাদের সমস্যাটা, আমাদের একটা, আমি প্রচুর লিখি ভাই, আমার একটা বাজে অভ্যাস। আপনার ওই প্যালেস্তাইন ইস্যুটা কিভাবে সলভ করা যায় এটা নিয়ে একটা আছে, প্যালেস্তাইন ইস্যু কিভাবে সলভ করা যায়, এটা আমি লিখছি 8 পেজ, একটা রচনার মতো লিখছি 8 পেজ। পরীক্ষা দিয়ে আসছি, আমাদের তো ইউজুয়ালি একটা গ্রুপ আছে আর কি আলোচনা করার, তো সেইখানে আমাকে মোটামুটি ভালো একটা পছন্দ দিচ্ছে। 8 পেজে তো ফুল শেষ লিখে শেষ করে দেয়। আপনি কি লিখছেন 8 পেজে একটা, এত বেশি লেখেন কেন? এখন আমি না তখন হচ্ছে আমি আর কিছু বলি নাই, আমি ভাবছি যে ঠিক আছে কালকেও পরীক্ষা আছে, বাদ দিই, পরে reply করছি। পরে হচ্ছে আমি আমি ওয়েট করতে চাচ্ছি রেজাল্টটা হোক আর কি। এরপরে আমি এই 45 রিটেন রেজাল্ট, ভাইবার রেজাল্ট বের হওয়ার পরে গিয়ে আমি গ্রুপে জাস্ট বলছি, আচ্ছা আপনারা কেন মনে করেন যে বেশি লেখা মানে আননেসেসারি লেখা? দেখেন, পরীক্ষায় আপনাকে বেশি লিখতে মানা করে নাই, আপনাকে কোনো পরীক্ষায় বেশি লিখতে মানা করে নাই, আপনাকে অপ্রাসঙ্গিক লিখতে মানা করছে। পয়েন্টটা বোঝেন, বেশি লিখা, অপ্রাসঙ্গিক লিখা, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? বুঝতেছেন তো ব্যাপারটা আপনারা? বেশি লিখবেন না কেন আপনি? আপনি যদি টাইম থাকে, ইউ হ্যাভ টাইম, আনলিমিটেড টাইম, আপনার হচ্ছে টাইম আছে, আপনার হচ্ছে খাতা আছে, মানে আনলিমিটেড আপনার রিসোর্স সাপ্লাই আছে, আপনি লিখবেন না কেন? আপনি প্যালেস্টাইন সংকট সমাধানে যদি 101টা উপায় জানেন, আপনি 101টা উপায় লিখবেন, কিন্তু অপ্রাসঙ্গিক লিখা যাবে না। অপ্রাসঙ্গিক হচ্ছে কিরকম? চাইছে হচ্ছে কি আপনার, ওই যে বললাম আর কি, চাইছে হচ্ছে কি আপনার কুমিরের রচনা, আপনি সেই শিক্ষা গেছেন গরুর রচনা, এখন পরীক্ষায় চলে আসে কুমিরের রচনা। এখন আপনি লিখলেন হচ্ছে, কিভাবে লিখলেন, যে একটা গরু পার করাচ্ছিল একটা কৃষক, ওই গরুটা হচ্ছে নদী পার করাচ্ছিল, নদীতে নামার পরে কুমিরটা খেয়ে ফেলছে। কুমির যে গরুটাকে খেয়েছিল সেই গরুর একটা দুইটা কান আছে, দুইটা নাক আছে, এই আছে, এবার আপনি পুরো গরুর রচনা লেখা দিয়ে চলে আসছেন। এইটা হচ্ছে অপ্রাসঙ্গিক লেখা। কিন্তু প্রাসঙ্গিক লেখা আপনি ছোট করে লিখবেন কেন? পয়েন্টটা খেয়াল করেন, ঠিক আছে? আপনি বেশি লিখবেন, প্রাসঙ্গিক ভাবে বেশি লিখবেন, অপ্রাসঙ্গিক ভাবে একটা লাইনও আপনি লিখার দরকার নেই। পয়েন্টটা বুঝছেন? তো যারা হচ্ছে বেশি লিখতে ডিমোটিভেট করে, ওরা মনে করতে করে কি জানেন, যে আপনি বেশি লিখতেছেন মানে অপ্রাসঙ্গিক লিখতেছেন। এখন আপনি একজন স্মার্ট মানুষ যে হচ্ছে বিসিএস রিটেন দিচ্ছেন, আপনি তো এই দুইটা পার্থক্য বুঝবেন যে কোনটা হচ্ছে কি আপনার অপ্রাসঙ্গিক। আপনি ভুলেও অপ্রাসঙ্গিক লিখতেই যাবেন না, বেশি লিখা তো দূরের কথা, লিখবেনই না, আননেসেসারি একটা ওয়ার্ডও লিখবেন না। তবে আপনি অবশ্যই স্মার্ট যে আপনি হচ্ছেন ভাই আমি প্রাসঙ্গিক লিখবো, কিন্তু আমি কি 20 পেজ লেখা দেবো, কোনো সমস্যা নেই, জাস্ট চিল। ব্যাপারটা বুঝছেন? এদের মধ্যে পার্থক্য শিখবেন। অপ্রাসঙ্গিক লিখা যাবে না। যেমন ধরেন হচ্ছে আমাকে চাইছে হচ্ছে কি ভাই, ক্লাইমেট চেঞ্জ এন্ড প্রোডাক্টিভিটি, 6 পেজ আমি লিখবো। এখন আপনি যদি 1 পেজ করে 6টা পয়েন্ট 6 পেজ লেখা দিয়ে আসেন, আপনি এই রচনায় পাবেন হচ্ছে 30-এ 10 কি 12।
আমি যদি হইতাম আপনাকে দিতাম 5, স্যার আপনাকে দোয়া দোয়া করে দয়াটা করে কিছু নাম্বার বাড়ায় দিবে আর কি। ঠিক আছে, তো আপনি অভিশাপ দিবেন, স্যারও ঝামেলা পড়ে যাবে। ঠিক আছে, আর স্যার হয়তো আপনাকে 10 দিবে। ঠিক আছে, আর আপনি যদি 6টা পয়েন্ট লিখে দিয়ে আসেন, আপনি যদি 6টা পয়েন্টের মধ্যে 50% অথবা 60% লিখেন হচ্ছে 4 নম্বর পয়েন্টটা, স্যার আপনাকে হচ্ছে 30-এর মধ্যে মিনিমাম 22-23 দিবে, যদি আপনি আননেসেসারি না লিখেন এবং ভুলভাল না লেখেন। ঠিক আছে, দেখেন যে পয়েন্ট আউট করাটা সমস্যাটা না, আপনার ওই পেজ এলোকেশন এটাও একটা গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে দেখা যায় যে খুব সুন্দর স্ট্রাকচার, আপনাদের স্ট্রাকচার নিয়ে তো আমি একটা ক্লাস শুনেছিলাম না, কি এই যে এই স্ট্রাকচারে ফেলবেন, 6টা পয়েন্টে ভাগ করবেন তারপর লিখবেন। আবার 6টা পয়েন্টকে আপনি যদি সমগুরুত্ব দিয়ে লেখেন আপনি নাম্বার পাবেন না। ঠিক আছে, আপনি ধরেন প্রথম প্যারাটা লিখেন হাফ পেজ বা 1 পেজ গেল আর কি, আপনার হাতের লেখা করে 1 পেজ গেল। তারপর ধরেন হচ্ছে আপনার সেকেন্ডটা গেল হাফ পেজ, থার্ডটা গেল হচ্ছে ধরেন হচ্ছে কত পেজ, আপনার হাফ পেজ। 2 পেজের মধ্যে ভাই আপনার হচ্ছেন এই লেখাটা কমপ্লিট, 2 পেজের মধ্যে 3টা পয়েন্ট কমপ্লিট। 4 নাম্বারটা আপনি লিখেন হচ্ছে 3 পেজ। ঠিক আছে, আর আপনি একদম 5-6 রাখেন হচ্ছে 1 পেজ, 6 পেজ শেষ। বুঝছেন? সো স্যার কি যাচ্ছে সেটা ফ্যাট করবে, কোশ্চেনে যেটা বলতো সেখানে ফোকাস করে লিখতে হবে। আন্দাজে খালি হচ্ছে ওই যে অনেকে আছে না ব্লু, ঠিক আছে, অনেক কালার পেন ইউজ করে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু লেখাতে মাল মশলা না থাকে খালি সাজগুজ থাকলে হবে না, ওটাও ফোকাস করতে হবে। এখন ধরেন হচ্ছে আপনার হচ্ছে কি ভাই, আপনার হচ্ছে ধরেন যে পরীক্ষার টাইম নাই, তাহলে আমি কি করবো, আমার তো ভাই টাইম নাই। তখন আপনি যেটা করবেন, আপনি এই স্ট্রাকচারটা ফলো করেন, আপনি 6টা পয়েন্টে লিখবেন। আপনি লিখবেন হচ্ছে 2-2.5 পেজে, 10 মিনিটের মধ্যে 2 পেজ 2.5 পেজ লিখতে পারবেন। আপনি কিভাবে লিখবেন, আপনি শুধু ক্লারিফাই করবেন। ঠিক আছে, ক্লারিফাই করবেন, প্রবলেম স্টেটমেন্টে ক্লারিফাই করবেন বা এক্সপ্লেন করবেন, এটা বুঝাচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি ধরেন ক্লাইমেট বেসড করে লিখবেন, এরপর আপনি ক্লাইমেটের সমস্যা, এবার কোনো ব্যাখ্যাতে যাবেন না আপনি। ক্লাইমেট চেঞ্জ বলতে এটা বোঝায়, উৎপাদনশীলতা বলতে এটা বোঝায়, বাংলাদেশের উৎপাদনশীলতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বা আমাদের প্রচুর খাবার ইম্পোর্ট করতে হচ্ছে। ক্লাইমেট যে দেখেন আপনার যে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে তার তার আপনার প্রমাণ কি, আমি ইম্পোর্ট করতেছি, এটা আমার প্রমাণ। ঠিক আছে, এইটাতে আপনাকে লিখতে হবে তো যে আমার আমি খাদ্য ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, ডেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেখেন যে খাদ্য নিরাপত্তা হীনতার জন্য বা উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আপনার জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ কারণ। এবার আপনি সরাসরি 4-এ চলে যান। 4-এও আপনার কোনো পয়েন্ট আপনি যদি টাইম না পান, ধরেন আপনার 5 মিনিট টাইম আছে, আপনি ভুলেও কি করবেন না, এক্সপ্লেনে যাবেনই না, আপনি হচ্ছেন নিচে কয়েকটি কারণ, গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এইবার জাস্ট পয়েন্ট গুলো লিখে দিয়ে আসেন, লবণাক্ততা, হ্যাঁ 7টা 8টা। ঠিক আছে, এইবার লিখেন হচ্ছে গভর্নমেন্ট কিছু স্টেপ নিয়েছে, এরকম জাস্ট পয়েন্ট করে দিয়ে আসেন, এরপর লিখেন উপসংহার শেষ। আপনারা যারা ভাবতেছেন ভাই শুধু পয়েন্ট লিখে নাম্বার দিবে, ভাই আমি হচ্ছি আমার সেকেন্ড চয়েসের 9th হয়েছিলাম, জাস্ট এইভাবে আমি ফোকাস লিখছিলাম 8 কি 7 মিনিটে, 35 নাম্বারের ফোকাস। আমি সেকেন্ড চয়েস ছিল অগ্রণী ব্যাংক, প্রথম ক্যাশে, প্রথম মেরিট লিস্টের সেকেন্ড চয়েস লিস্টে 9 নাকি 10 নাম্বার ছিল। আমি জাস্ট পয়েন্ট গুলো পয়েন্ট আউট করে দিয়ে আসছি। ঠিক আছে, তো এখানে মেইন ব্যাপারটা হইতেছে যে আপনি গুছায় লেখা দিয়ে আসলে হবে, কিন্তু অসমাপ্ত লেখা যাবে না। আপনি আপনি হচ্ছেন ওই যে মানে লিখতে গিয়া দেখেন যে লেখা শেষ করতে পারেন নাই, উপসংহার শেষ করার নাই বা কোনো পয়েন্ট মিসিং করছেন না, স্যার একটু বিরক্ত হয়। আপনি লিখা দিয়ে আসতে হবে, কম লিখেন, 1 পেজে লিখেন, কমপ্লিট করে দিয়ে আসবেন। আপনার যদি আপনার যদি ধরেন 1 পেজই বাকি আছে, খাতা ফিক্সড করে দিচ্ছে, তখন আপনি কি করবেন, শুধু 4th টপিক একটা 2 লাইনের একটা দিবেন, সূচনা দিবেন। ঠিক আছে, আপনি 8 লাইনের হচ্ছে জাস্ট পয়েন্ট গুলো ফাইন্ড আউট করেন, তারপর একটা উপসংহার দিয়ে শেষ করেন। বুঝে গেছে? তাহলে এইটা হচ্ছে আপনি বাংলা ফোকাসটা এইভাবে লিখবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে ভাই, খুব ভালো করে একটা ডেটা প্রিপারেশন রাখবেন এবং হচ্ছে টপিক প্রিপারেশন রাখবেন। যেমন ধরেন আপনাদেরকে বলছিলাম না, সবসময় ফোকাসে ক্লাসে 7টা কি 8টা টপিক সবসময় আপনি রেডি রাখবেন, অটোমেটিক আপনি ভাই কি হয়ে যাবে, আপনার চলতে থাকবে। সেটা হচ্ছে কি সংবিধানের কিছু আপনার ধারা অটো আপনি ইউজ করতে পারবেন, সংবিধানটা ভালো করে পারবেন। যেমন ধরেন আপনি কি আসছে ভাই বলেন তো, উৎপাদনশীলতা, বলেন তো সংবিধানে কোন কোন ধারা আপনি দিতে পারতেন, বলেন। এই অ্যাসোর রিটেনে আপনি সংবিধানে কোন কোন ধারাটা করতে পারতেন?
সবাই মিউট হয়ে গেছেন কেন? সংবিধান ভুলে গেছেন? হ্যাঁ, কিরে শুভ ভাই, সংবিধান ভুলে গেছেন? এনে আপু, ভাই মানে রিলেট করতে সমস্যা হয় আর কি। রেট করতে সমস্যা হবে কেন আপনার? আচ্ছা, আপনার উৎপাদন করে কারা? কৃষকরা না? তাহলে কৃষি বিপ্লব এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? ভাই ষোলোতে সম্ভবত এটা। 16তে। ঠিক আছে। তারপরে আমার খাদ্য নিরাপত্তা, ঠিক আছে, আমাদের বেসিক চাহিদা কি বলেন তো? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পাঁচটা হচ্ছে আমার বেসিক নিড। তাহলে এই যে এটা কততে আছে? 15 4। 15। তারপরে আপনার হচ্ছেন ওই যে পরিবেশ রক্ষা নিয়ে আমাদের সংবিধানে কি আছে? 18 কতে আছে ভাই, একটা কি বলা আছে জানি। 18 ক, পরিবেশ সংরক্ষণ আর কি। আপনি অ্যাটলিস্ট এই তিনটে মেনশন করতে পারতেন না সংবিধান থেকে? পারতেন কিনা? জি ভাই, জি। তারপর এসডিজি তে আসেন না। এসডিজি তো দুনিয়ার সবখানে, ক্লাইমেট মানে এসডিজি ভাই। এসডিজির আমি সব বাদ দিলাম, ঠিক আছে। কৃষকরা দরিদ্র হবে, প্রোডাক্টিভিটি হ্রাস পাইলে 1 নাম্বার। স্বাস্থ্যের সমস্যা হবে, ক্ষুধা মুক্তি হবে না 2 নাম্বার। স্বাস্থ্যের সমস্যা হবে 3 নাম্বার। আমি সবগুলো রিয়েক্ট করতেছি, আমি জাস্ট একদম বেসিক গুলো রিয়েক্ট করতেছি, ঠিক আছে। তারপর 13 নাম্বার পরিবেশ বিপর্যয়, পরিবেশ রক্ষা। 14 নাম্বার জলজ পরিবেশ, মানে হচ্ছে পরিবেশ উৎপাদনশীলতা, মানে খালি ধান উৎপাদন, মাছ উৎপাদন নাই, ঠিক আছে। তাহলে 15 নাম্বার। তারপর 16 নাম্বার, 13, 14, 15। আপনি তো অ্যাটলিস্ট 6টা তো এসডিজি মেনশন করতে পারতেছেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি বললাম, আপনাকে অবশ্যই সংবিধানটা ট্যাগ করা শিখতে হবে। প্রতিটা কন্টেন্টে আপনি সংবিধানকে ট্যাগ করবেন, প্রতিটা, মানে এমন কিছু আসবে না বাংলাদেশ সংবিধানে যেটা নাই, ঠিক আছে। তাহলে সংবিধান এটা একদম মুখের আগে রাখবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এসডিজি মুখের আগে রাখবেন, ঠিক আছে। এরপরে আপনি রাখেন হচ্ছে কি, আপনি নারী, ঠিক আছে। নারী নিয়ে আসুক আর না আসুক আপনি পড়ে যাবেন নাই যে কোনো পরীক্ষায়, বিসিএস বলেন, ব্যাংক বলেন, বিডা বলেন, হ্যান বলেন, ট্যান বলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইকোনমিক যে ডেটা, ইকোনমিক ডেটা পড়তে বলছিলাম আমরা, বাজেট। ইকোনমিক ডেটা গুলো পড়তে বলছিলাম কি 1972-74 জি ডেটার সাথে বর্তমানের ডেটা কম্পেয়ার করে একটা চার্ট বানিয়ে রাখতে বলছিলাম। ওই চার্টটা আপনাদের আশা করি বানানো আছে, এটা পড়ে যাবেন। ক্লাইমেট, ক্লাইমেট তো যে আমি তো প্রতিদিনই বলি, ক্লাইমেট ছাড়া কোনো পরীক্ষার প্রশ্নই আসবে না। ক্লাইমেট ছাড়া পরীক্ষা কোনো প্রশ্নই আসবে না, ঠিক আছে। ক্লাইমেট পড়া লাগবে। এরপর ভূগোলের 4 এবং 5 নাম্বার চ্যাপ্টার কি আছে বলেন? ভূগোলের 4-5 পড়তে বলছিলাম, মনে আছে? যে কোনো পরীক্ষায় যান আপনাকে ভূগোলের 5ম চ্যাপ্টার বেসিক ভিউ থেকে পড়েন বা যেখান থেকে পড়েন, বিসিএস এর ট্রিলির ভূগোলের 5ম চ্যাপ্টার না পড়া কোনো পরীক্ষা দিতে মানা করছে। আপনি যদি শুধু এই কথাটা শুনতেন কেউ, যে ভূগোলের 5ম চ্যাপ্টার একটা রিভিশন দিয়ে আপনি অ্যাসোলিউশন দিতে গেছেন, আপনি ডেটা দিয়ে ভরায় বলতে পারতেন এই ক্লাইমেট চেঞ্জের উৎপাদনশীলতার সাথে সরাসরি আইপিসিসি, এইচআরসিসি কি যেন একটা ছিল, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আর কতগুলো ডেটা যে ছিল এখানে। আরেকটা হচ্ছে আমাদের বিসিএস রিটার্নের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 5 এবং 6 চ্যাপ্টার, ঠিক আছে। তো এগুলা আর হচ্ছে নারী, ক্লাইমেট, তারপর ইকোনমিক বেসিক কিছু ডেটা আছে। এরপরে ধরেন হচ্ছে আপনার ওই আপনার ডাইভার্সিটি, ইকোনমিক্যাল ডাইভার্সিটিটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই কন্টেন্ট গুলো দেখে যেতে বলছিলাম সবসময় বলে, এবং এখান থেকেই আপনি ঘুরে ফিরে প্রশ্ন আসবেই, না আইসা গতি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন ইংলিশ ফোকাস। এটা একটু পরে আসি, এবার ইংলিশ ফোকাস নিয়ে একটা আলোচনা করি। আজকে আজান দিয়ে ফেলছে অলরেডি, বেশিক্ষণ পড়াবো না, আবার বসতে হবে। আসলে ফোকাস ব্যাচ লঞ্চ করতে চাই, আমার ইচ্ছা করে পরেও না ভাই, এখানে প্রচুর এফোর্ট দেওয়া লাগে। কারণ এটা আসলে এমন একটা জিকে না, আপনাকে মুখস্থ করে ফেলবো। ফোকাসটা হইতেছে এমন একটা ব্যাপার যেটা আপনার দক্ষতা এনশিওর করতে হবে, বুঝছেন? এখন আপনার দক্ষতা কেমন, এটা কতটুকু আমাকে এফোর্ট দেওয়া লাগবে আই ডোন্ট নো, ঠিক আছে। এই জন্য হচ্ছে মূলত ইয়া হয় না, এই যে মানে ব্যাচ থ্রো করতে ভয় লাগে, মানে খুব বেশি উইক স্টুডেন্ট পড়ে গেলে জান বাইরে হয়ে যাবে। যাক দেখেন, এবার দেখেন হচ্ছে আপনি ইংলিশ ফোকাস লিখবেন আর কি, সেম টু সেম, সেম কিরকম, আপনি আপনার ধরেন একটা কি আসছে, ব্লু ইকোনমি আসছে ধরেন, ব্লু ইকোনমি, হ্যাঁ। আমি 46 ইংলিশ এসে নিয়ে কথা বলতেছি, 47 এ কি আসছে আমি ভুলে গেছি, ঠিক আছে।
47 কি আসছে? 47 কি আসছে? ডিজিটাল ডিজিটাল ডিভাইড। ইয়েস, এটা নিয়ে আলোচনা করব। আমার ফ্রেন্ড একটা ডিজিটাল ডিভাইডের মিনিং ভুলে গেছে, পুরো 25 নাম্বার ভুল লিখে দিয়ে চলে আসছে। আচ্ছা, তাহলে ডিজিটাল ডিভাইড মানে কি বলেন তো? বলেন বলেন, মাথা ঘামান। হ্যাঁ, ভাই মানে একটা অংশ ব্যবহার করতে পারতেছে আরেকটা অংশ ব্যবহার করতে পারতেছে না, এরকম নাকি? এটাই আর কি। ঠিক আছে, এই ধরেন হচ্ছে আপনি হচ্ছেন ইউজ করতে পারতেছে, আপনি হচ্ছেন এই যে আপনি হচ্ছেন ধরেন আমরা অনেক বেশি আহ, ধরেন প্রিভিলেজড যারা শহরে থাকি। ঠিক আছে, আমি আমার বাসা থেকে 4G পাই, কিন্তু আমি যখন হচ্ছে বাসা থেকে নামি আমি 5G পাই, যেহেতু স্পিড 3Gর মতো। কালকে পেপারকে ডাউনলোড করতে দিয়েছি 1 ঘন্টা লাগছে। তাহলে দেখেন স্পিড হয়তো ওইভাবে ওরা ডেলিভারি দিতে পারতেছে না, বাট 5G চলে আসছে। ওকে, সো আবার দেখা যায় গ্রামে আপনি 2G পাচ্ছেন বা 3G পাচ্ছেন, বা আপনার হচ্ছে কম্পিটেবল ইয়া নাই, ওই যে ডিভাইস নাই। 5G তো সব ডিভাইসে আপনি আর পাবেন না। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন কিনা। ঠিক আছে, যেমন ধরেন আমারটা হচ্ছে 25 আলট্রা, সো আমি অ্যাফোর্ড করতে পারছি আল্লাহর মতো। So, অনেকে গ্রামের মধ্যে আপনি যান, ওরা হচ্ছে হয়তো মানে অ্যাফোর্ডই করতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এই যে ডিজিটাল ডিভাইড ব্যাপারটা হচ্ছে যে কিছু মানুষ হচ্ছে ডিজিটালি হচ্ছে মানে ডিজিটালের কারণে ডিভাইড হয়েছে আর কি। একজন হচ্ছে এটাতে থাকে আর একজন থাকতে পারতেছে না, এটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। ঠিক আছে, এখন ধরেন হচ্ছে আপনি এটা নিয়ে এসে লিখবেন, ফোকাস লিখবেন বা এসে লিখবেন আর কি। দেখেন এটা ফুল এসেতে কি আসছিল মনে আছে? শুধু ডিজিটাল ডিভাইড নাকি আর কিছু লেজ আছে এখানে? শুধু ডিজিটাল ডিভাইড ভাইয়া। আচ্ছা, তো লেজ নাই, আমাদের জন্য সুবিধা আছে। ঠিক আছে, তাহলে দেখেন ডিজিটাল ডিভাইড নিয়ে হচ্ছে প্রথমত আপনি দুইভাবে শুরু করতে পারেন। প্রথমত আপনি প্রোগ্রাম স্টেটমেন্টটা হচ্ছে এক্সপ্লেন করতে পারেন ডিজিটাল ডিভাইড বলতে কি হচ্ছে। ঠিক আছে, তো আপনি চাইলে হচ্ছে আরেকভাবে শুরু করতে পারেন, সেটা হচ্ছে কি রকম যে বর্তমানে বাংলাদেশের কি অবস্থা, ডিজিটালি কি অবস্থা, এইটা দিয়ে আমি মূলত এটা দিয়ে শুরু করছিলাম। ঠিক আছে, বাংলাদেশ খুব ভালো করতেছে, আমরা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ক্রস করে হচ্ছে কোথায় চলে আসছি, আমরা স্মার্ট বাংলাদেশে চলে আসছি। এগুলো কিন্তু কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না, এগুলো হচ্ছে আপনার আপনার হচ্ছে স্টেট স্টেটমেন্ট, রাষ্ট্রীয় দলিল আর কি। ঠিক আছে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে বলছে যে আমাদেরকে স্মার্ট বাংলাদেশ হতে হবে। ঠিক আছে, কারণ এটা রাষ্ট্রীয় প্রকল্প, এটা কারো ব্যক্তিগত প্রকল্প না। ঠিক আছে, তো দেখেন আপনি হচ্ছেন এবার লিখলেন যে বাংলাদেশ হচ্ছে, এবার আমি কিছু আপনি কিছু উদাহরণ দেন। ঠিক আছে, যে বাংলাদেশে এখন হচ্ছে কি যে ম্যাক্সিমাম আপনার যে গভর্নমেন্ট ফ্যাসিলিটি গুলো আছে বেশিরভাগই হচ্ছে এখন অনলাইনে হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে অনলাইনে আপনি ট্যাক্স জমা দিতে পারতেছেন, চালান করতে পারতেছেন, পাসপোর্ট ফি জমা দিতে পারতেছেন, তারপরে হচ্ছে পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। আগে পরীক্ষা অ্যাপ্লাই করতে হতো ডাকযোগে, আপনারা জানেন। এই কয়েকদিন আগে আপনার ইউজিসি না কোন একটা পরীক্ষা অ্যাপ্লাই করা লাগছে ডাকযোগে। আমি অ্যাপ্লাই করি নাই, হাতে লেখা চিঠি লেখা লাগবে, জানেন, ফর্ম ফিল আপ করা লাগবে, তারপর ছবি করে এগুলাকে এনভেলপে করে মেল করা লাগবে, ডাকে পাঠাতে হবে। এগুলো সাতটা মিনা বলেন টোটালি। আমি অ্যাপ্লাই করি তো ওটা লাগবে না। ঠিক আছে, তো দেখেন, তো আপনি ডিজিটাল অবস্থা নিয়ে বললেন। ঠিক আছে, এরপরে লিখেন যে এই ডিজিটাল ওয়েলবিং এর পরেও আমরা দেখি যে ডিজিটালি আমরা অনেক বেশি ডিপেন্ডেবল হয়ে যাওয়ার কারণে হচ্ছে একটা ডিভাইডেশন ক্রিয়েট হয়েছে। এবার আপনি যদি উদাহরণ দেন, উদাহরণ দেন। ঠিক আছে, আমি এটা খুব পছন্দ করি, এটা হচ্ছে এক্সাম্পল দিয়ে লেখা। যেমন এটা আমি আমার রিয়েল লাইফ থেকে উদাহরণটা দিচ্ছি। ব্যাপারটা হইতেছে যে ট্রেনের টিকিট কাটা, ট্রেনের টিকিট কাটা, রেলওয়ে টিকিট, এটা এখন অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যায়, আবার প্ল্যাটফর্মে কাটা যায়। গভর্নমেন্ট ফ্যাসিলিটি গুলো মূলত ইউজ করে হচ্ছে দুই ক্যাটাগরি মানুষ। একটা হচ্ছে খুবই গরিব মানুষ যারা হচ্ছে একদম প্রান্তিক লেভেলে। ঠিক আছে, ওরা দেখবেন ট্রেনের জন্য, আপনারা তো আসলে ঢাকা চিটং যাওয়া আসা করেন, হ্যাঁ, আপনারা মানে ইন্টারসিটি পান, কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি উত্তরবঙ্গে যে ট্রেনগুলো যায় বা অন্য জায়গায় যে ট্রেনগুলো যায়, ভাই মহিলারা হচ্ছে আপনার বুড়ো বুড়ো মহিলাগুলা অনেকগুলা গাড়ি নিয়ে বসে থাকে, অনেক সাফার করে, সিট পায় না, টিকিট পায় না, টিকিট কেনার টাকা নাই। তো আমি নিজেও দেখছি, আমার আম্মু তো আর আপনার টিকিট কাটতে পারে না অনলাইন। ঠিক আছে, তো আমাকে বলে কিংবা তারা লাইনে গিয়ে কাটে। আবার লাইনের টিকিটটা এখন ফুল ওপেন করে দিচ্ছে, এখন রেল অনলাইনে কাটা হয়ে গেলে আপনি আর লাইনের টিকিট পাবেন না। এখন যাদের মোবাইল নাই, যারা জানেই না, গরিব মানুষ যারা মূলত ট্রেনের অ্যাকচুয়াল যাত্রী, ঠিক আছে, ওরা কি করবে ভাই?
এইটাই তো ডিজিটাল ডিভাইড। আমি সুন্দর করে ব্যাপারটা এক্সপ্লেন করে একটা ব্যাখ্যা দিছি, বুঝছেন? তো এই যে আপনি একটা ব্যাখ্যা দিলেন আর কি। এরপরে দেখানো হচ্ছে ডিজিটাল ডিভাইডের, আপনি এখানে কিন্তু আপনার কোনো ল্যাজ লাগে না, আপনি ডিজিটাল ডিভাইডে যা ইচ্ছে তা লিখতে পারেন, ঠিক আছে? আপনি দেখাইতে পারেন যে ডিজিটাল ডিভাইড কেন, কজেস অফ ডিজিটাল ডিভাইড, কি কি কজ হতে পারে বলেন তো? প্রথমে ভাই হচ্ছে ওই জায়গায় লেজ হিসাবে কজেস এন্ড ইফেক্ট দিছিল, লেজ হিসাবে। ওই কজেস এন্ড ইফেক্ট, তার মানে তো আমরা কজে চলে আসি। কেন আপনার হচ্ছেন এই কজেস গুলো বলেন, কেন ডিজিটাল ডিভাইড ক্রিয়েট হচ্ছে? লিটারেসি, ডিজিটাল লিটারেসি। দেখেন স্যাররা এই ডিজিটাল লিটারেসি ওয়ার্ডটা অনেক পছন্দ করে, ঠিক আছে? আপনি যখন সচিবদের কোনো বক্তব্য শুনবেন তখন দেখেন ডিজিটাল লিটারেসি নিয়ে কথা বলতেছে, হ্যাঁ? তো ডিজিটাল লিটারেসি হচ্ছে আমার 1 নম্বর কারণ, ঠিক আছে? তো ডিজিটাল লিটারেসির অভাব আছে। তারপরে হচ্ছে কি আপনার ওই যে পভার্টি। পোভার্টি, হ্যাঁ পোভার্টি, পোভার্টি আমার টাকা নাই, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কি অ্যাক্সেস, ঠিক আছে? সবখানে অ্যাক্সেস করতে পারে না, ঠিক আছে? আপনি ঢাকা চিটগাং এ যেভাবে 5G অ্যাক্সেস করতে পারবেন বা ইন্টারনেটের যে স্পিড থাকে গ্রামে সেভাবে থাকে না, তাহলে হচ্ছে অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট। ওকে, তারপরে আপনি নিয়ে আসেন হচ্ছে আপনার হচ্ছে ওই যেটা বলতে যাচ্ছিলাম কি যেন, আরেকটা কি যেন বলতে যাচ্ছিলাম, ও অ্যাডাপ্টেশন টু চেঞ্জ। খুবই গুরুত্বপূর্ণ এটা, যে কিছু মানুষ না মানে মানে চেঞ্জ হইতে পারে না, চেঞ্জ অ্যাডাপ্ট করা সো টাফ। আমাদের বিবিএ তে একটা সাবজেক্টই আছে 100 নম্বরের কোর্স, চেঞ্জ ম্যানেজমেন্ট। কেউ পড়ছেন এটা জানেন? চেঞ্জ ম্যানেজমেন্ট কেউ শোনেন নাই সাবজেক্টের নাম? ঠিক আছে, আচ্ছা। তো দেখেন এই যে অ্যাক্সেস টু অ্যাডাপ্টেশন টু চেঞ্জ, এটা হচ্ছে কি যে আমরা সহজে চেঞ্জ নিতে পারি না। যেমন একটা মানুষ হচ্ছে ধরেন খাতায় কাজ করে, আপনি যদি এখন একটা কম্পিউটার চেঞ্জ দিতে চান সে নিতে যাবে না, ঠিক আছে? সে মনে করবেন আমার খাতাই ভালো। এইভাবে হচ্ছে আপনি 5টা কজ দিলেন, এইসব কারণে হচ্ছে ডিভাইডেশনটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এটার কারণ হচ্ছে আপনার ইফেক্ট গুলো কি, ঠিক আছে? মানে এটার ফলে আপনার এই ডিভাইডেশনের ফলে কি হচ্ছে, ডিভাইডেশনের ফলে কি হচ্ছে বলেন তো? এবার আপনি 2, 3, 4টা দিলেন আর কি। প্রথম বিষয় দেওয়া হচ্ছে কিছু মানে আমাদের সোসাইটির একটা পার্ট হচ্ছে ল্যাগ বিহাইন্ড হয়ে যাচ্ছে, ওরা আমাদের সাথে কোপ আপ করতে পারতেছে, সামনে আগাইতে পারতেছে না, ঠিক আছে? এইবার আপনি দেন হচ্ছে কি যে ওরা ইকোনমিক্যালি কি হচ্ছে, ডিপ্রাইভ হচ্ছে, ইকোনমিক্যাল ডিপ্রাইভ হচ্ছে। তারপর হচ্ছে ওদের সিটিজেন চার্টার, গভর্নমেন্ট কি সিটিজেন চার্টার দেয় না? সিটিজেন চার্টার মানে কি, ঠিক আছে? সিটিজেন চার্টার মানে হচ্ছে আপনার ওই গভর্নমেন্ট থেকে আপনি কোন একটা অফিস থেকে, যেমন জনতা ব্যাংক থেকে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন, এটা একটা চার্ট আকারে দেওয়া আছে। আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট অফিসে দেখবেন হচ্ছে আপনি কি কি সুবিধা পাবেন, এই অধিদপ্তর থেকে আপনাকে চার্ট আকারে জনগণকে দেখায় দিচ্ছে, এটা সিটিজেন চার্টার বলে। তো সিটিজেন চার্টারের যদি আপনি ম্যান্ডেটরিলি হচ্ছে আপনি যখন কিছু সার্ভিসকে অনলাইনে নিয়ে আসবেন, তখন হচ্ছে আপনার দেশের প্রান্তিক পর্যায়ের নাগরিক হচ্ছে সিটিজেন চার্টারের সবগুলো ফ্যাসিলিটি কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? ফলে তারা হচ্ছে নাগরিক সুবিধা প্রাপ্তি থেকে পিছিয়ে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি এরকম 3, 4, 5টা অ্যাড করলেন আর কি। এরপরে দিলেন হচ্ছে তাহলে আমাদের কি করা যেতে পারে, লাস্টে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এমন না যে শুধু কজ এন্ড ইফেক্ট আপনি অফ করতে পারবেন, ঠিক আছে? আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? অ্যাড করে আপনি দেন হচ্ছে এটা, এখানে আমাদের কি করা যেতে পারে, আমাদের লিটারেসি পার্টটা বাড়াইতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে শুধু লিটারেসি পার্ট বাড়াইতে হবে না, কিছু অ্যাসিস্ট্যান্স দিতে হবে। কিরকম, যে আমি হচ্ছে যখন দেখবো একটা মানুষ হচ্ছে অনলাইন সেবাটা নিতে পারতেছে না, তাহলে আমি হচ্ছে ওই যে এটাকে বলা হচ্ছে পাবলিক সাপোর্ট, ঠিক আছে? পাবলিক পিয়ার, পিয়ারের মতো আর কি, ওদেরকে রাখবো। ওরা হচ্ছে আপনি কি করবে, আর যখনই দেখবে কোনো নাগরিক হচ্ছে সেবাটা গ্রহণ করতে পারতেছে না নিজে নিজে, তখন হচ্ছে ওকে ওই সেবাটা গ্রহণ করায় দিবে আর কি, বা ও নিজে থেকে আপনাকে অ্যাসিস্ট করবে আর কি। এইগুলো দিয়ে আপনি শেষ করতে পারতেছেন। পয়েন্টটা বুঝছেন? তাহলে দেখেন আপনি যদি কনসেপ্টটা বুঝেন, এখন দেখেন এই একটু পর্যন্ত পারবেন। মানে ইংলিশে হয় কি, ইংলিশ যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, এখানে আপনাকে ভুল একটু কম ধরে স্যারেরা, ঠিক আছে? তাহলে ইংলিশ ফোকাসের ক্ষেত্রে আরো কিছু ব্যাপারে আমাদের একটু ফোকাস করতে হয়, ঠিক আছে? কি কি জিনিস ফোকাস করতে হয় একটু দেখেন। প্রথম ফোকাস হচ্ছে আপনার করতে হবে না। অনেকে মনে করি আমরা ইংলিশ ফোকাস একদম কঠিন ওয়ার্ড দিয়ে একদম ফাটায় ফেলতে হবে, ঠিক আছে? এটা একটা রং রং আইডিয়া। একদম হচ্ছে আপনার একদম জিআরই লেভেলের ওয়ার্ড ইউজ করতে হবে, এটা পুরো বাজে একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা গ্রো করে হচ্ছে ইংলিশের টিচাররা, যারা মূলত হচ্ছে চায় আপনারা হচ্ছেন মানে ওদের
ভ্যালুয়েশন বাড়ুক আর কি, বা ইংলিশ মিডিয়ামের যে ছেলেমেয়েরা খুব ভালো ইংলিশ পারে, ঠিক আছে, এখানে আপনাকে স্যাররা জানে যে এখানে ইংলিশ মিডিয়ামের বা ইংলিশের ছেলেমেয়েরা সবাই পরীক্ষা দিচ্ছে না, এখানে বেশিরভাগ বাংলা মিডিয়াম স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আপনি প্রাইমারিলি ইংলিশ ফোকাসে যে ফোকাসটা রাখবেন সেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। গ্রামাটিক্যাল মিস্টেক করা মাত্রই হচ্ছে আপনি শেষ, আপনি ডাউন। আপনি যদি একটা জায়গাতে গ্রামাটিক্যাল মিস্টেক ধরা পড়ে, আপনাকে ওই যে নাম্বারের আগে প্রশ্ন খাতা কেটে আসছে যে প্রশ্নগুলা, ওগুলো আবার রিভিশনে যাবে যে আচ্ছা আমি যে নাম্বার বেশি দিয়ে আসলাম, পইরা আসি তো সে কি আসলে ঠিক লিখছিল কিনা। তো গ্রামাটিক্যাল মিস্টেক যদি আপনি করেন ভুলেও, আপনার জন্য এটা ফুল একটা ভাইব নষ্ট হয়ে যাবে খাতা। গ্রামাটিক্যাল মিস্টেকের মধ্যে সবচেয়ে বেশি মিস্টেক করানো হচ্ছে আপনার ভার্ব নিয়ে, ভার্ব, ঠিক আছে। আপনি হচ্ছেন ওদিকে দিচ্ছেন ইজ, আপনি প্যাসিভ ভয়েস লিখে ফেলতেছেন, আপনি ইডি যোগ করেন নাই, আপনি আপনি একটা অক্সিলারি ভার্ব সহ মেইন ভার্ব অ্যাড করছেন, সেখানে আপনি প্যাসিভও করেন নাই আবার কন্টিনিউয়াসও করেন নাই, তারপর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাজ বা ইয়েস দেন নাই, ঠিক আছে। প্রিপোজিশনাল মিস্টেক এগুলো স্যাররা স্কিপ করে যায়, ঠিক আছে। কিন্তু আপনার ভার্ব বেস মিস্টেক এগুলাতে স্যাররা জীবন কি করে না, স্কিপ করার সুযোগই নাই। স্যার খেয়াল করে ভার্ব ঠিক মতো দিয়েছেন। গ্রামাটিক্যাল মিস্টেক করবেন আপনি ড্যামেজড। স্পেলিং মিস্টেক, স্পেলিং মিস্টেক করা যাবে না ভাই। প্রতি 4টার জন্য নাকি 3টার জন্য 1 নাম্বার কাটা যায়, ঠিক আছে। এটা যদি আপনি করেন আপনি হচ্ছেন কি একদম ড্যামেজড হয়ে যাবেন, ঠিক আছে। মানে এই দুইটা একদম দরকার হলে ভাই আপনি সহজ সহজ শব্দ লিখেন। আমি কি করতাম জানেন, বাংলাতে যে কিছু কঠিন শব্দ আছে যেটা দেখতে সুন্দর লাগবে কিন্তু বাংলাও ইংলিশ আমি লিখতামই না, লিটারেলি আমি লিখতামই না। কেন? আমি বানান ভুলে যাচ্ছি, আমি খুঁজেই পাচ্ছি না এটা হচ্ছে কি আমার, যে আপনার চন্দ্রবিন্দু হবে কিনা, তারপর ধরেন হচ্ছে মূর্ধন্য হবে কিনা, ওয়ার্ডটা জ্ঞান, যেমন প্রজ্বলন, প্রজ্বলন ওয়ার্ডটা আমি জীবনও খাতা লিখতাম না, লিখলে আমি ভুল করবো। তো আপনি সমার্থক শব্দ, সহজ সমার্থক শব্দ চলে যান না, ঠিক আছে। সো মিস্টেক করা যাবে না, এটা হচ্ছে আপনার প্রাইমারি ফোকাস থাকবে। দুই টাইপের মিস্টেক করা যাবে না। আরেকটা হচ্ছে খুবই কম স্টুডেন্ট করে, তাও অনেকে করেন, সেটা হচ্ছে আপনি জ্যোতি চিহ্নের মিস্টেক করা যাবে না। কোথায় আপনি অনেকে কমা দিতে ভুলে যায়, তারপর ফুল স্টপ দিতে ভুলে যায়, ইংলিশে এটা বেশি হয়। ওকে, এখন ধরেন হচ্ছে আপনি প্রাইমারি ভাবে ঠিক করবেন যে এই ধরনের ইস্যুগুলা মাথায় রেখে আপনি নির্ভুল একটা সহজ ইংলিশে একটা কি লিখবেন, ফোকাস লিখবেন। এই দক্ষতা যখন আপনার উঠে আসবে, দক্ষতা আপনার হয়ে যাবে, এরপরে আপনি এইখানে গ্যাঞ্জাম লাগাবেন, ওয়ার্ডে একটু হাত দিবেন এবং সেন্টেন্স স্ট্রাকচার একটু হাত দিবেন। ওয়ার্ডে কি হাত দিবেন, আপনি হচ্ছেন, আমি যেটা সহজে করছি আর কি, সেটা হচ্ছে আমি প্রায় 30-40টা সহজ, আমি তো ধরেন ওই পরীক্ষায় যখন খাতায় লিখতাম আর কি, কোচিং এর পরীক্ষায় খাতাগুলোতে আমি কালেক্ট করতাম, কালেক্ট করে করে কনফিডেন্সের যে প্রথম পরীক্ষাটা ওদিকে 45 ইংলিশ পরীক্ষা যেটা ছিল আর কি, ফার্স্ট ইংলিশ পরীক্ষা, ঠিক আছে, ওটাতে আমি ফার্স্ট হয়ে গেছিলাম। এটা মজার আবার, বুঝছেন, আমি সবচেয়ে দামি কিসে বলতো, ইংলিশে। কিন্তু ইংলিশ হচ্ছে আমি এত পড়ছি আলহামদুলিল্লাহ, ইভেন কনফিডেন্সের প্রথম প্রিলি পরীক্ষাতে আমি ফার্স্ট হয়েছি ইংলিশে, আবার প্রথম রিটেন পরীক্ষা হয়েছে ওদিকে দিছি, সেটাতে আমি ফার্স্ট হয়েছি। এটা হচ্ছে ফ্যাক্ট আর কি। সো আপনি যেটা সবচেয়ে কঠিন সেখানে আপনাকে সবচেয়ে এফোর্ট দিয়ে ফার্স্ট হয়ে যাওয়া লাগবে, সবচেয়ে যেখানে আপনি ফেল করার কথা, ফেল করাটা ফার্স্ট হয়ে গেলে বাকিগুলো তো অটোমেটিক ভালো হবে, ঠিক আছে। এফোর্ট, আর এখানে দামিশ বা খারাপ স্টুডেন্ট কোনো ম্যাটার নেই, বাট আপনি পড়েন কি পড়েন না। তো আমি হচ্ছে খাতাটা কালেক্ট করছি, কিসের, প্রতিদিন খাতা কালেক্ট করছি, এবার খাতাগুলো কালেক্ট করে এরপরে হচ্ছে আমি নিয়ে বসছি কোন কোন শব্দগুলো ফ্রিকোয়েন্টলি আমি ইউজ করতেছি। কারণ আমার তো আমি প্রথমেই ট্রাই করি হচ্ছে নির্ভুল লেখার জন্য সহজ ওয়ার্ডের। এবার আমি সহজ ওয়ার্ড যেগুলো দেখা যাচ্ছে খুবই রিপিট করি, এগুলো খুঁজে খুঁজে বের করতেছি। 15-20-30টা ওয়ার্ড আমি বের করছি যে এগুলো আমি বেশি ইউজ করি, ঠিক আছে। এইবারে কি করছি বলেন তো, ওই ওয়ার্ড গুলাকে বাদ দিয়ে অন্য কি সিমিলার ওয়ার্ড দেওয়া যায় এটাকে লিস্ট করছি আমি, ঠিক আছে। যেমন হুট করে বেড়ে যাওয়া, সার্চ, ইনক্রিজ নাহলে স্কাই রকেট, ঠিক আছে, মানে ইনক্রিজ হওয়া, অগমেন্ট, ঠিক আছে। এরকম আমি 30টা ওয়ার্ডকে রিপ্লেস করছি। এবার সারাদিন মুখস্থ করতে হবে এগুলো, আর এগুলো আমি কথায় কথায় বলতাম। এবার ব্যাংকে যখন পরীক্ষা দিতে যাইতাম, এগুলো হচ্ছে আমি কি করতাম, দেখে যাইতাম, পরীক্ষা হলে হচ্ছে ওয়ার্ডটা লিখতাম। এবার ডেলি স্টার যখন পড়তাম, আমি তো নোট করি, আমার আগের লং বেচে দেখাইছিলাম নোট খাতাটা, আমি হচ্ছে যখন নোট করতাম, ধরেন আমি 10টা ওয়ার্ড খুব ভালো লাগে না, এই ওয়ার্ড গুলো আমি পরীক্ষার খাতায় ইউজ করার ট্রাই করতাম। আমি আপনার সিফাত ভাই দুইজন এই কাজটা করতাম,
ডেইলি স্টার থেকে 10টা ওয়ার্ড আমি পিক করে ওগুলা বলতাম যে আগামী কালকে পরীক্ষায় ইংলিশ পরীক্ষাতে এই ওয়ার্ডগুলো লাগেই ভাই, এই ওয়ার্ডটা আমি ইউজ করবোই, এবার ইউজ করে দিয়ে চলে আসতাম। এইভাবে হচ্ছে আপনি ওয়ার্ডে ফোকাস করবেন। ওয়ার্ড ফোকাস করাটা ইজি, সবচেয়ে টাফ হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার ফোকাস করা। এইটা ফোকাস করতে হবে, আপনার সাধনা করা লাগবে, ঠিক আছে? এইটার জন্য আপনাকে ওয়ান অফ দ্য বেস্ট মানে সাপোর্ট দিবে ডেইলি স্টার। পলিটিক্যালি ডেইলি স্টার কেমন আমি জানি না ভাই, আমি পলিটিক্যাল নলেজও কম, ঠিক আছে? এগুলো আমাকে কোশ্চেন করবেন না, প্লাস মোটিভেট করবেন না। আমি ভাই ওদের কোয়ালিটি নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? ওদের আপনার স্ট্রাকচারাল যেই নলেজ এবং যে সৌন্দর্য খুবই ভালো ডেইলি স্টারের। তাহলে দেখেন ওদের ওয়ার্ড গুলো দেখবেন হচ্ছে ওরা আপনার হচ্ছেন আপনার অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতেছে, এমড্যাশ ইউজ করতেছে, এরকম অনেকগুলা করে। আমি ডেইলি স্টারের এই সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে একদিন ক্লাস নিব, আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আজকে এতগুলো দেখানো সম্ভব না। তো ওই সেন্টেন্স স্ট্রাকচারে হচ্ছে দেখবেন একই লাইন আপনিও লিখতেছেন, আমিও লিখতেছি, 14 জন লিখতেছে, 14 জনের সেম হবে। অন্তত 2 থেকে 3 জনের দেখবেন ডিফারেন্ট হয়েছে একই লাইন। ওই ডিফারেন্ট মানুষগুলো একটু বেশি মার্কস পেয়ে যায়, ঠিক আছে? ডিটেলসটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আপনি ফোকাস করেন কিসে, কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? ইংলিশে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক এবং স্পেলিং মিস্টেক করা যাবে না। আর সাজাবেন সব বাংলার মতো, এখানে বাংলা আর ইংলিশ ফোকাস একই জিনিস ভাই, একই স্টাইলে সাজাবেন, লিখবেন হচ্ছে ভিন্ন করে আর কি, ভাষাটা ভিন্ন হবে আর কি, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আপনি ওয়ার্ডে হাত দিবেন, ঠিক আছে? আচ্ছা, বলেন কোনো প্রশ্ন আছে কিনা? ভাই ভিডিওটা কি রেকর্ড থাকবে নাকি ভাই? হ্যাঁ, রেকর্ড থাকবে। ভাই এসএর পরীক্ষায় আসলে সাধারণ জ্ঞানটা অনেক কঠিন লাগলো, আর ম্যাথ মাত্র 2টা মিলাইতে পারছিলাম। আমি আসলে জিকে কোশ্চেন দেখি নাই, ম্যাথ কোশ্চেন আমার ইজি মনে হয়েছে। আমি চাই না, আমার ফ্রেন্ডরা 2টা মিলেছে, কিন্তু আমার ইজি মনে হচ্ছে, হয়তো পরীক্ষা দিনে দেখে মনে হচ্ছে। আহ, এখন আপনার আমার যেটা মনে হচ্ছে 3টা ম্যাথ ইজিলি করা যেত। ম্যাথ একটু কম, 2টা একটু কম মনে হচ্ছে আর কি আমার, যাক সমস্যা নাই, আপনাদের ফোকাস ভালো হবে আর কি ইনশাআল্লাহ। সো এক্ষেত্রে হয়তো চলে আসবে, ট্র্যাক করতে হবে, সমস্যা নেই। আচ্ছা, আর ভাই কোনো ওই যে জিকের ছবিটা দিছি ভাই। জিকের ছবি? কত গ্রামে এক ঘড়ি? বিশ্ব ব্যাংকের কোন শাখায় শুধুমাত্র উন্নয়ন লেগেছে? এটা তো পারবেন, 2 নাম্বারটা না? আইডিএ 3-2। জি ভাই, এটা পারা যায়। সহজ। বাংলাদেশ 72 সালেতে কতবার আইএমএফ এর লোন, এটা তো বই আছে। সিডিবিএল যায় না। বাসেল অ্যাকর্ড, এটা জিকেতে আছে, আমার মাথায় নাই। যখন ব্যাংকের গ্রাহক লিজের সময় ব্যাংকের সম্পদ ক্রিয়া নেই, ইসলামকে সেখানে কি বলে? যায় না। বাংলাদেশের বিদেশি ব্যাংকের সম্পদ, এটা পারবেন। সেন্ট মার্টিন কোন ধরনের দ্বীপ? পারবেন। একই দেশের আঞ্চলিক জলসীমা অনুযায়ী কত নটিক্যাল নিবেদন? এটা তো পড়াইছি আমি। ঝ ঝ জলসীমা হচ্ছে কত? টেরিটোরিয়াল সি কত? 12 নটিক্যাল মাইল। আর আপনার ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার, এটা আমি পড়াইছি, পিলিতে পড়াইছি। ঝ পারবেন। কোন কোন দেশ আফ্রিকা এসে দ্বিমদেশের অবস্থা, এটা পারবেন। 2টা তো লিখতে পারবেন অ্যাটলিস্ট, একটা বা 2টা। মিশর আছে, ঠিক আছে? অন্তত মিশর তো লেখেন। ভাই একটাই চাইছিল। একটা, তাহলে মিশর লিখবেন। মিশরের ইয়াটা এশিয়াতে পড়ছে না, মিডল ইস্টে পড়ছে না, এটা তো পারা উচিত, এটা না পারলে তো হবে জি না। ভাই, এটা পারছি ভাই। প্রযুক্তির মাধ্যমে আর্থিক পরিষেবা প্রদানের উদ্যোগী সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কোন অফিস কাজ করে, এটা আমি জানি না। তাহলে বিশ্ব ব্যাংকের প্রথম মোবাইল পরিষেবা বিশ্বের, আচ্ছা জানি না। ভূমিকম্প কত দূরে সংঘটিত, এটা তো পারবেন। 24 সালে প্যারিস অলিম্পিক কোন খেলাটি প্রথমবার মতো আসলে, এটা জানি না। এটা আমি জিকে, এটা তো অলিম্পিক তো আর ধরেন আপনার পড়া লাগে, খেলাধুলাতে একটা আসে। মাথা বিজ্ঞান সর্বোচ্চ গভীরতা কত মিটার, এটা তো পারা উচিত। গ, এখন ভাই লাস্ট। 16 দিছিলাম আর কি, 16। তাহলে দেখেন এখানে আপনার ধরেন প্রথমটা বাদ দিলেন, 1 গ্রামে কত ভরি। তারপরে হচ্ছে আপনার সিডিবিএলটা বাদ দিলেন। বাসেল ল্যাকর্টন হয় বাদ দিলেন। 5টা, 4টা।
5টা মোটামুটি 9টার মতো পারা যাচ্ছে তো না? ভাই মাত্র 6-7টার মতো পারছি আর কি। 9টা 9টা পারা যাবে, 6-7টাও ঠিক আছে, সমস্যা নেই। এখানেও আপনার হচ্ছেন ধরেন মানে একদম ধরেন আপনার ওই যে ধরেন 2 নাম্বারটা, তারপরে ধরেন 3 নাম্বারটা, তারপরে ধরেন হচ্ছে বিদেশি ব্যাংকের সংখ্যা, সেন্ট মার্টিন, টেরিটোরিয়াল সি, তারপরে হচ্ছে আফ্রিকা মহাদেশ, তারপরে হচ্ছে আপনার ভূমিকম্প 24 সালের, বা তারপর হ্যাঁ মোটামুটি ধরেন 8টা তো পারা যাচ্ছেই, ঠিক আছে, তবে সমস্যা নাই, চাপ নিয়েন না। আমি যে ভাই এতটুকু, ওই যে, হ্যাঁ হ্যাঁ ভাই, আর্গুমেন্ট আবার 2টা দিয়ে দিছে এইবার। হ্যাঁ পেজ নাম্বার নাকি ফিক্স করে দিছে। জি ভাই, এক পেজের ভিতরে মানে পুরো আর্গুমেন্ট একটা লিখতে হবে। যাই হোক, সমস্যা নাই, এগুলো নিয়ে চাপ নিয়েন না, ঠিক আছে, যা দিয়ে আসছেন দিয়ে আসছেন।